আমি ফাহাম আব্দুল সালাম আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে ফাহাম, আপনি জানেন যে আজকে সেনাপ্রধান, এটাকে আমি কি বলবো, উনি পোশাকে ছিলেন কিন্তু উনার বক্তব্যের ক্ষেত্রে উনি নিজেও বারবার বলেছিলেন কিছুটা মনের কথা বলছি, কিছুটা যেহেতু রাওয়া ক্লাবে আহ, অবসরপ্রাপ্ত কর্মকর্তারাও ছিলেন, সে তাদের পরিবাররাও ছিলেন, তিনি কিছু কথা বলেছেন। আমরা সেই কথাগুলির ব্যাপারে আপনাদের একটু মতামত জানবো চট করে। একটা আমি তাকে উদ্ধৃত করছি, বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলছেন যে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে, এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি, সম্পূর্ণটাই তদানীন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত, ফুল স্টপ। এখানে কোনো ইফ ও বাট নেই। ফার্ম, আপনার মন্তব্য শুনবো যদি ছোট করে, কারণ অনেকগুলি প্রশ্ন আছে উনার বক্তব্যের ব্যাপারে। দেখেন, এখানে একটা ব্যাপার হচ্ছে যে ওই সময় তদন্তটা ভালো করে হয়নি। হুম, এটা হচ্ছে কি হুম, সত্যকে মানে ফ্যাক্ট। কারণ ওই সময় ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল এবং আওয়ামী লীগ, তৎকালীন আওয়ামী লীগ সরকার এটার সাথে কমপ্লিটলি বিশ্বাসঘাতকতা করেছিল। হুম, সেই নিরিখে বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে একটা হুম, চাহিদা আছে যে এই ঘটনার একটা প্রকৃত তদন্ত হোক হুম, এবং বের হয়ে আসুক। এবং আমি তার সাথে সেই যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে সম্পূর্ণ একমত। যে এই, কারণ আপনাকে বুঝতে হবে যেখানে অনেকগুলো পরিবারের বিশাল ত্যাগ রয়েছে এবং তারা এগ্রিভড, এবং তাদের যে বিচার পাওয়ার আকাঙ্ক্ষা এটা খুব স্বাভাবিক। এবং সেই বিচার পাওয়ার আকাঙ্ক্ষাটাকে আমাদের সম্মান করা উচিত, এবং সেই হুম, সম্মানের আঙ্গিকে আমি বলতে চাই যে আহ, এই বিচার পুনঃ তদন্ত হওয়া উচিত, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আহ, উনি যেটা, আমার ধারণা, অনুমান, হুম, উনি, এটা আমি নিশ্চিত না, এটা আমার হুম, রিডিং অফ দ্য ইভেন্ট, যে উনি এটার সাথে যেই অন্য পক্ষের আহ, কোন একটা বৈদেশিক হুম, পক্ষের যেই যোগাযোগ, এটাকে সম্ভবত হুম, অ্যাড্রেস করার চেষ্টা করেছেন। সেই জায়গাটায় উনি নাকচ করে দিয়েছেন বলে আমার অনুমান। আমি হুম। তার মন জানি না। তো সেটা যদি হয়ে থাকে সেটা ভিন্ন আলাপ। কিন্তু আমি সম্পূর্ণ, যারা শহীদ পরিবার তাদের সাথে সম্পূর্ণ একমত যে এই ঘটনার তদন্ত হওয়া উচিত। আমি একই বিষয়ে আমি একটু জুলকারনাইন স্যার আপনার কাছে আসতে চাই। যে স্যার, আপনি নিশ্চয়ই বক্তব্যটা শুনেছেন, তো সেক্ষেত্রে তিনি বলেছেন যে বিচার প্রক্রিয়া, যাদের শাস্তি হয়েছে তারা অপরাধ করেছে বলে শাস্তি হয়েছে। 51 জনের ব্যাপারে তার কাছে কিছু রিপোর্ট গেছে, তার মধ্যে তিনি তার থেকেও বেশি করেছেন সে তিনি বলেছেন। আপনি তার বক্তব্য সম্পর্কে কি বলবেন? জি, ধন্যবাদ খালিদ ভাই। হুম, আহ, আজকে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যা হুম, বলেছেন, ওনার ভাষণে, বিশেষ করে বিডিআর এর বিষয়ে, হুম, আমার বিডিআর এর বিষয়ে আমি এতটুকুই বলতে পারবো যে যারা অপরাধ করেছে তারা শাস্তি পেয়েছে, এই কথাটা উনি যথাযথভাবেই বলেছেন। এখানে আমি কোনো ভুল অথবা কোনো অসঙ্গতির কোনো কিছু আমি দেখছি না। হুম, কারণ যারা এখানে শাস্তি লাভ করেছেন হুম, তারা বিভিন্ন রকমের অপরাধে যুক্ত ছিলেন, শুধুমাত্র যে তারা হত্যাই করেছেন তা না। তারা ওইখানে বিভিন্ন নারীর সম্ভ্রমহানি করেছেন, হুম, তারা ধর্ষণের মতো ভয়াবহ অপরাধের সাথে যুক্ত ছিলেন। এখন বিচার প্রক্রিয়াটা যখন চলে তখন আমার জানা মতে অনেকের মান সম্মানের কথা এবং সামাজিক অবস্থার কথা চিন্তা করে আহ, তাদেরকে যে ধর্ষণ করা হয়েছে এই কথাগুলো উজ্জ্বল রাখা হয়। অনেকে স্মল আর্মস এবং এক্সপ্লোসিভস এর মামলায় অ্যারেস্ট দেখানো হয়। সুতরাং ইন এ ব্রডার পার্সপেক্টিভ এটা যে আপনার সঠিক হয়েছে, অথবা বিচার যে আপনার শাস্তিগুলো যে দেয়া হয়েছে, শাস্তি যথাযথভাবে দেয়া হুম। হয়েছে বলে উনি যে মন্তব্যটা করেছেন, এখানে আমি কোনো ভুল কিছু দেখছি না। ওকে, নেক্সট প্রসঙ্গ। স্যার, আপনাকে ধন্যবাদ। ফাহাম আব্দুল সালাম, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে সেনাপ্রধান একটি প্রসঙ্গে বলেছেন, আমি একটু প্যারাফ্রেজ করি জিনিসটাকে, যে র্যাব, ডিজিএফআই, এনএসআই এরা প্যানিকড অবস্থায় আছে। পুলিশের ব্যর্থতার কারণও তিনি আসলে বলতে চেয়েছেন। 30,000 সেনা সদস্য দিয়ে, যারা ক্যান্টনমেন্টে 30,000 যাবে আসবে, তাদের দিয়ে আসলে এটা করা সম্ভব না। আমরা যা করছি সেগুলো আমাদের উচ্ছৃঙ্খলতা, এবং আমরা পরস্পর এটার মধ্যে করছি, এরকম কিছু বলেছেন। আমি যেহেতু একদম পুরোপুরি উদ্ধৃত করছি না, সেটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। হুম, আহ কথাটা তো সত্যই। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি ফেজে আছি, এবং এই এক্সট্রাঅর্ডিনারি ফেজে থাকার কারণে কিন্তু মিলিটারির একটা যে ক্যাপাসিটি সেটা ভীষণভাবে হ্যাম্পার্ড হয়েছে। এটা কোনোভাবেই মানে অস্বীকার করার উপায় নেই, কারণ মিলিটারির কাজ তো রাস্তায় না। হুম, এবং এই কাজটা করছেন তারা, এবং এটা একটা লিমিট আছে, একটা জায়গায় গিয়ে থামতে হবে। এবং আমি সেটা বলি যে আমাদেরকে নর্মালসিতে ফেরত আসতে হবে। আমাদের যে পুলিশিং, এটা একেবারে ডিপ্লিটেড, পুলিশিং এর কোনো হুম, ক্ষমতাই নেই।
সেই অবস্থা থেকে আমাদের উন্নতি হয়েছে, কিন্তু ল অ্যান্ড অর্ডার অবস্থা খুবই বাজে। তো এই জন্য একটা প্রিভেইলিং আইডিয়া হচ্ছে কি যে একটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট আসে তখন তাদের পক্ষে এই কাজগুলো করা সহজতর হবে। এবং অর্থাৎ মূলত স্টেবিলিটির দিকে আমাদের দেশ নর্মাল সিটে ফেরত যেতে হবে। এবং সেই তাড়না থেকেই ওয়াকার সাহেব এই কথাগুলো বলছেন। এবং এটা তো সত্য কথা যে মিলিটারির ভেতরে যে এতদিন ধরে যদি আপনি এনগেজ করে রাখেন রাস্তাঘাটে, এবং ল অ্যান্ড অর্ডার অবস্থা ভালো না, সো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, যে এই কাজগুলো তো আসলে পুলিশের কাজ, এবং পুলিশকে যদি পাওয়ারফুল করতে হয়, পুলিশ ডিপ্লিটেড ফোর্স, এটাকে আপনার লোকবল বাড়াতে হবে, নর্মাল সিটে ফেরত যেতে হবে। এবং ওই গোলের দিকে যাওয়ার যে তার ইচ্ছা আমার কাছে মনে হচ্ছে দ্যাট ইজ পারফেক্ট। এবং এটাই একজন অ্যাডাল্ট হিসেবে, একজন রেসপন্সিবল মানুষ হিসেবে তিনি যা বলেছেন, যেটা আমার কাছে তাই মনে হচ্ছে। ফাহাম, এখানে দুইটা প্রশ্ন। এক হচ্ছে যে আপনি কি পরে নিশ্চয়ই আরো আমরা বিস্তার করতে পারবো, যে আপনি কি এটা বলতে পারবেন যে কেন যে কাজ পলিটিক্যাল গভর্নমেন্ট পারবে সেইটা নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না, যদি এটা আইন শৃঙ্খলার ব্যাপার হয়? এক, আর এইটা আগে একটু জি। ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন। মানে বাংলাদেশের সরকার, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেটা ডিজাইন্ড ফর পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং এটা একটা নন পলিটিক্যাল গভর্নমেন্টকে এই দেশ গভর্ন করা সম্ভব না। কেননা আমি একটা ছোট্ট করে একটা উদাহরণ দিই, যেটা হচ্ছে কি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের চাইতে অনেক বেশি পাওয়ারফুল এবং এইবল গভর্নমেন্ট ছিল 2007 সালের তত্ত্বাবধায়ক সরকার। 2007-8 সালে ওই সময় একটা তারা কমপ্লিটলি, এখন তো কোনো সরকারই ছিল না 5ই আগস্টে, তারা একটা ফাংশনাল গভর্নমেন্ট পেয়েছিল। এন্ড ইয়েট আপনি চিন্তা করে দেখেন যে তাদের যে সরকারের লাস্টিং লেগেসি, একমাত্র লাস্টিং লেগেসি হচ্ছে কি ভোটার আইডি কার্ড। কারণ আমাদের দেশের যেহেতু সরকারের মধ্যে ক্লায়েন্ট পেড, আচ্ছা সরকার বলছে, ভুল বললাম, এই দেশের মধ্যে সর্বক্ষেত্রে ক্লায়েন্ট পেট্রন বেসড একটা রিলেশনশিপ তৈরি হয়। এখন বর্তমান সরকারের যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে কি তারা যদি বিউরোক্রেসি চালাতে যান, তাদের কাছে ক্যারেট নাই, স্টিকও নাই। স্টিক 5ই আগস্টে ছিল, সেটা ব্যবহার করেননি। এখন এই যে ক্যারেট, সবাই জানেন যে এই সরকার অল্প সময়ের জন্য আছেন, এবং এরপরে কি হবে তারা জানেন যে অন্য একটা সরকার আসবে, সুতরাং উই মাস্ট সার্ভ টু দ্যাট গভর্নমেন্ট। ওকে, ওই এই ক্যারেক্টারিস্টিকের এইটার প্রসঙ্গে আসবো। আমি একটু দ্বিতীয় প্রসঙ্গটা একটু বলে আসি, কারণ আমার কাছে মনে হয় যে আমি প্রশ্নটা করে রাখি আপনার কাছে কি মনে হয় না যে বিএনপি যেহেতু একটা ছায়া সরকার চালাচ্ছে বা অনেকটা বড় দল হিসাবে তারা প্রায় ক্ষমতায় এসেই পড়েছে, সেই জন্য এই ক্যারেক্টারিস্টিকের ওইটা আসলে কাজও করতেছে না? এটা আপনি পরে উত্তর দিয়ে আগে আপনি আমার বলেন, সেনাবাহিনী যে 6 মাস ধরে ম্যাজিস্ট্রেসি নিয়ে বসে রয়েছে, সেনাবাহিনী এই দায়টা কেন আগে স্বীকার করতেছে না? সেনাবাহিনীর কাছে ম্যাজিস্ট্রেসি থাকলে তো পুলিশ বা সিভিল ফোর্স তো আসলে কাজ করতে পারে না, বা প্রপারলি কাজ করতে পারে না, কারণ এখানে 2-3টা ক্ষমতার কেন্দ্র তৈরি হয়, এবং যেটা আসলে সেইটা তারা ধরে রাখছে কেন যদি না পারে, বা কি করছে? মানে আই ডোন্ট থিঙ্ক যে তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকলে ওইটা ইউটিলাইজ করতে পারে। মানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার যখন দেওয়া হয়, এটা একটা ভেরি শর্ট স্প্যান, ওই ইলেকশনের আগে ওই ধরনের সময় এটা এফেক্টিভলি ইউজ করা যায়। আই ডোন্ট থিঙ্ক যে আপনি এত লম্বা সময় ধরে, তাদের কাছে কোনো ইন্টেলিজেন্স নাই, আপনি কি, তো এটা দেওয়া হচ্ছে, মানে ইউ এন্ড আই বোথ নো যে আমরা একটা এক্সট্রাঅর্ডিনারি টাইমের মধ্যে আছি, এবং এই টাইমের মধ্যে আমরা অনেক ধরনের জিনিস ট্রাই করছি, যদি কোনোটা লেগে যায়। কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া এই একটা দেশের জন্য, দিস ইজ, মানে এটা কোনো লাস্টিং সলিউশন না। ওকে, আমি স্যারের কাছে আসি। স্যার, 2টা প্রশ্ন। আগে 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 পাটাতনটা একটু বলে নিই যে র্যাব, ডিজিএফআই, এনএসআই তারা প্যানিকটাসে আমরা নিজেদের সাথে মারামারি করে নিজেদের সর্বনাশ করতেছি। সেনাপ্রধানের বক্তব্যের প্রেক্ষিতে আমরা প্রশ্ন করেছিলাম যে পলিটিক্যাল গভর্নমেন্ট পারলে নন পলিটিক্যাল গভর্নমেন্ট কেন পারবে না, এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী 6 মাস কি করলো, আসলে আমরা কি করতে দেখলাম বাগাড়ম্বর ছাড়া? ওকে, র্যাব, এনএসআই, ডিজিএফআই, বাংলাদেশ সেনাবাহিনী, এই বাহিনীগুলো প্যানিক অবস্থায় আছে। আমার মনে হয় এই কথাটা উনি বলেছেন যে কারণে, সেটা হলো যে আপনি দেখেন ইতিমধ্যে ডিজিএফআই এর সাবেক 6 জন ডিজিকে আপনার মানবতা বিরোধী অপরাধের কারণে এবং গুম খুনের সাথে জড়িত থাকার কারণে তাদের এগেইনস্টে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এখন এটা অবশ্যই বাহিনীর সকল সদস্যকে
যে সমস্ত সদস্যরা তখন যুক্ত ছিলেন তাদের মধ্যেও এক ধরনের ভীতির সঞ্চার করেছে। হুম এখন এটা শুধুমাত্র ডিজিএফ এর ক্ষেত্রে যে হয়েছে তা না, একই কনসিকুয়েন্স যে র্যাবে যারা আছেন, এনএসআই তে যারা ছিলেন, র্যাবে যারা ছিলেন এবং এই সমস্ত কর্মকর্তারা যারা নিজ নিজ বাহিনীতে ফেরত গিয়েছেন, হুম তারা অবশ্যই সেখানে প্রশ্নের সম্মুখীন হয়েছেন। কারণ আমার জানা মতে আর্ম ফোর্সেস ডিভিশন হুম একটা ইন্টারভিউ করে হুম আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে, যেখানে তারা বিভিন্ন গ্যারিসন থেকে র্যাবে ছিলেন অথবা ডিজিএফআই তে ছিলেন, এনএসআই তে ছিলেন, এরকম সকল কর্মকর্তাদেরকে নিয়ে আসেন এবং সেখানে তারা কর্মকর্তাদের একটা লিস্টও তৈরি করেন যে কারা কারা এখানে যুক্ত ছিলেন গুম খুন হত্যার সাথে করে। সুতরাং এটা যখন তারা জানতে পেরেছেন যে এরকম তালিকা অথবা এভাবে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং যেহেতু এগুলোর বিচার হচ্ছে এখন বাংলাদেশে এবং সেনাবাহিনীর ভেতরেও অনেকে প্রশ্নের সম্মুখীন হচ্ছেন, অনেকে সামরিক হুম যে বিচার আদালত আছে, কোর্ট মার্শাল, এগুলা ফেস করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো অবশ্যই এটা একটা প্যানিক স্টেটে থাকাটাই বেশ বেশ স্বাভাবিক। এবং এছাড়া যখন বাইরে থেকে অথবা দেশের ভেতর থেকে, তো এখন তো ধরেন অনেকেই বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন এবং এত বেশি মিস ইনফরমেশন ডিসইনফরমেশন ছড়াচ্ছে যা এই বাহিনীগুলোর সদস্যদেরকে, তাদের পরিবারদেরকেও আতঙ্কিত করে তুলছে। হুম আমার মনে হয় উনি এটাই এটাই বোঝাতে চেয়েছেন। ওকে, আমি ম্যাজিস্ট্রেসি এবং অন্য প্রসঙ্গটাতে পরে আসতেছি। আমরা জানি যে আপনি আর্মি অফিসার ছিলেন, সাংবাদিকতা এসছেন, সাংবাদিকতার নাম করেছেন দুনিয়া জোড়া, এবং কিন্তু তারপর আপনি গর্ব নিয়েছেন যখন মানব জমিনে আপনার নামে একটা বাইলেন ছাপা হয়েছে, কারণ এটা বাংলায় ছাপা হওয়া একটা বাইলেনের মধ্যে প্রথম, সেজন্য আপনিও একটু কংগ্রেচুলেশন জানবেন, কারণ আমি প্রিন্টে কাজ করেছি, আমি জানি যে বাইলাইনটার একটা মজাটা কিরকম। কিন্তু এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, স্যার যদি অনুমতি দেন তাহলে একটু করি প্রশ্নটা। সেইটা হচ্ছে যে আপনি এখানে অনেকগুলি নাম লিখেছেন, পরিচালক অমুক, ডিডি তমুক, ডিডি তমুক, কিন্তু যখন কোনো অফিসারের নাম আপনি লিখতে গেছেন তখন একজন ব্রিগেডিয়ার, একজন ব্রিগেডিয়ার জেনারেল। এইটার কারণটা কি? মানে অফিসারের জন্য কি আপনার আলাদা একটা ভ্রাতৃত্ববোধ? না, আমি আমি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার ছিলাম না। আমি অফিসার হিসেবে প্রশিক্ষণ নিতে গিয়েছিলাম, যেটা জি আমি শেষ করতে পারিনি। জি দ্যাট ওয়াজ নট রাইটলি অ্যাড্রেসড। আচ্ছা। আর ও, আপনার যে আপনার কারণে প্রশিক্ষণ শেষ হওয়ার আগে আপনি বেরিয়ে আসছেন, সরি, হ্যাঁ, ক্যাডেট অবস্থা তো আপনি বেরিয়ে আসছেন, জি। ওকে। তো ওই ব্রিগেডিয়ার সাহেবের নাম কেন নেওয়া হয়নি, কারণ ব্রিগেডিয়ার সাহেবের নাম আমাদের কাছে ক্লিয়ার করা হয় নাই। আমি আমার যে সূত্র আছে, সূত্র মাধ্যমে সূত্র নামটা বলতে চায় নাই, আগ্রহ প্রকাশ করে নাই। বাট আমি জানার চেষ্টা করেছি অ্যান্ড আই ওয়াজ নট ভেরি শিওর যে ওই ব্যক্তি কিনা। ওকে, সুতরাং যে ব্যক্তি কিনা তার নাম আমি কিভাবে কিন্তু উল্লেখ করতে পারি? পরিচালকদের যাদের আপনি নাম দিয়েছেন তাদের ব্যাপারে, বা উপপরিচালক, সহকারী পরিচালক, তাদের ব্যাপারে আপনি শিওর ছিলেন মোটামুটি? ওকে, ইয়া, হ্যাঁ, মোটামুটি শিওর ছিলেন তাদের ব্যাপারে, যাদের তাদের ব্যাপারে আমি পরিচালকদের মোটামুটি নাম, শিওর ছিলাম। তাদের তাদের ব্যাপারে। ব্যাপারে আমি মোটামুটি শিওর ছিলাম, হ্যাঁ। ওকে, আমি আবার একটু ফাহাম আপনার কাছে আসি যে ফাহাম, আমি বিএনপির কথা বলতেছিলাম যে এখন যে আসলে সরকার থেকে আসলে কাজ করতে অনেকে পারতেছে না, কারণ আসলে কে ক্ষমতা আসবে না আসবে, সেইটা কি বিএনপি এরকম একটা ভাইব দিচ্ছে যে তোমরা ইউনূস সরকারের সাথে মোটামুটি ভাবে কাজ চালায় যাও, আমরা আসলে ঝাঁপাই পড়ে কাজ করো, বিকজ তোমরা আমাদের লোক এবং আমরাই আসতেছি না, ক্ষমতায়? না, ইটস নট নাথিং লাইক দ্যাট। মানে ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষের একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং আছে সকল অর্গানাইজেশনের ভেতরে। হুম এখন আমি যখন আমি একটা সত্যি কথা বলি, আমি প্রথম তো চাই 15ই আগস্ট। হুম 15ই আগস্ট থেকে আমি ভাবছিলাম যে বাংলাদেশে তো বিএনপির উপর থেকে গত হুম এই 15 বছর যে স্টিম রোলার গেছে, হুম এর লোক খুঁজেই পাওয়া যাবে না। আমি গিয়ে দেখলাম উল্টা জিনিস, হুম মানে সবাই মানে ওভারনাইট সবাই বিএনপি হয়ে গেছে। এখন এটা তো বিএনপি কে বলে নাই কাউকে গিয়ে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ উঠতি সুরজকে পূজা করে, হুম যখনই যেখান থেকে সুযোগ পায় তখন সে হুম সবাই কেবলা চেঞ্জ করে ফেলে খুব তাড়াতাড়ি। তো ওই ঘটনাটা ঘটেছে। এখন তারা নিজেদের মধ্যে, আমার কাছে মনে হয় না যে বিএনপি হ্যাজ গট এ ভেরি মানে ক্লিয়ার পাথ টু পাওয়ার, ইট হ্যাজ টু উইন দ্য ভোট অফ বাংলাদেশি পিপল। ওকে। এবং সেই ঘটনাটা বিএনপিকে নিজেই করতে হবে। কিন্তু এই ঘটনা ঘটার আগেই আহ, একটা ইনস্টিটিউশনের সবাই যদি মনে করে যে আমরা বিএনপি হয়ে যাব, এটার তো আসলে দায়ভার বিএনপির না। এবং আই ডোন্ট থিঙ্ক যে বিএনপির হিউজ প্রেশার আছে। দুই একটা ইস্যুতে আছে প্রেশার গভর্নমেন্টের উপর, কিন্তু ডে টু ডে রানিং এর ব্যাপারে নো, আই ডোন্ট থিঙ্ক বিএনপির খুব একটা লেভারেজ আছে গভর্নমেন্টের উপর। আহ, হুম,
আমি কিছু আমি জানি না, মানে আমি কিছুদিন আমার কিছু বন্ধু আসলে সরকারের কর্মকর্তা পর্যায়ে আছে বলে তারা কিন্তু আমাকে একটা উল্টো ধারণা দিয়েছেন যে ফার্ম, যে আসলে সরকারের কোন কি পজিশনে কে বসতেছেন সেটা অনেকটাই বিএনপির কথা মাথায় রেখেই সেটা বসানো হইতেছে। যাই হোক, সেটা আরেক প্রসঙ্গ, কারণ এটা আমিও এটা বলতে চাই না, কারণ আমি স্যারের মতো এটা প্রমাণও করতে পারবো না, সেজন্য আমি এটা বলতেছি না। আমি একটু স্যারের কাছে আসি। স্যার, আপনি বিএনপি সম্পর্কে আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে ছোট্ট একটা জায়গা আপনি একটু ছোট্ট করে বলছেন, সেইটার জন্য যদি আপনি একটু কথা বলেন, এইটার বিষয়ে আমি একটু ফার্মরে বলতে চাই যে বিএনপি মানে ভারতের ভরসা বিএনপি, আপনি এরকম একটা কথা বলছেন, আপনি এইটা কেন বলছেন, এটা কি একটু বলবেন আমাদের, যে ভারতের ভরসা কেন বিএনপি? এটা আসলে আমি বলি নাই, এটা একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব এ কে আজাদ, যিনি একজন সাবেক এমপি ছিলেন, আওয়ামী লীগ সংশ্লিষ্ট, ফরিদপুর থেকে বোধহয় ইলেকশন করেছেন, তার মালিকানাধীন একটা পত্রিকা আছে দৈনিক সমকাল। ওকে। সমকালের একটা মতামত ও কলামে আচ্ছা এটা আচ্ছা দেওয়া আচ্ছা হয়েছে। আচ্ছা 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 সুতরাং আচ্ছা, মাই ব্যাড। এবং আমি সেটা রিফিউট করেছি হ্যাঁ। যে এই ধরনের ন্যারেটিভ আসলে কেন সেট করা হচ্ছে, হুম। যে ভারতের ভরসা বিএনপি, ও এটা আচ্ছা কি আচ্ছা 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 আচ্ছা। পত্রিকা বলতে পারে কিনা? আচ্ছা, আপনি কি মনে করেন যদি ভারত এখন আওয়ামী লীগ নামক ক্যাবলাটা বদলায়া অন্য ক্যাবলার দিকে যদি যাইতে চায়, ও কি আসলে বিএনপির দিকেই যাবে বা এখন যাইতেছে? এখন ভারত কার দিকে যাবে সেটা তো তাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ। আর আমার মনে হয় যারা বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসতে চান তাদেরকে বাংলাদেশের কেবলাটা যেন বাংলাদেশের দিকেই থাকে সেটা সেট করতে হবে। কেবলা যেন কারোর দিকে না যায়, ভাই আমরা কারোর দিকে কেবলা যেতে চাই না। না, আমরা না চাইলাম, ভারত চাইবো কিনা যে বিএনপি থাক? সে চাইতেই পারে, বিএনপি পুরনো তো বন্ধু তাকে বিএনপি। তাকে দিতে হবে এমন তো কোনো বাধ্যবাধকতা নাই, তাই না? না না, তাকে তো আপনি দিবেন না, সে যদি ওদিকে ফিরে থাকে আপনি মানায় করবেন কেমনে, মানে তাকে বলতে হবে যে তুমি তো নজর সরাও, নজর সরাও এরকমটা। আচ্ছা, অন্যদিকে দাও, এদিকে নজর দিও না। আপনার আমি একটু ফার্মের মন্তব্যটা একটু নিয়ে নিই, যে ফার্ম। খালেদ ভাই একটা মিনিট, জি খালেদ ভাই আমি আসলে অফিসে, তো আমাকে একটা খুব জরুরি কল নিতে হবে ফর 2 মিনিটস। জি, আর আমাকে আমার রুমটা একটু চেঞ্জ করতে হবে কারণ এখানে একটা মিটিং হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আই উইল বি ব্যাক ঠিক ইন আছে 2 মিনিটস। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। ফাহাম, আমি এইটার মধ্যে একটু বুঝতে চাই যে মানে স্যার যেরকম বলল যে ইভেন ভারতের বন্ধুত্ব একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির জন্য আসলে মানে ওদেরকে বলে দেওয়া যায় না আমরা তোমার বন্ধুত্ব চাই না, আপনিও কি তাই মনে করেন কিনা বিশ্লেষক হিসাবে? না না, আমার কাছে মনে হচ্ছে, দেখেন একটা কথা আপনাকে বলি, যেই দল কখনোই ক্ষমতায় আসবে না আর যেই দল অ্যাকচুয়ালি ক্ষমতায় আসবে বলে মনে করে, এই দুইজনের স্ট্র্যাটেজি, এই দুজনের মধ্যে দুইজনের যে ন্যারেটিভ কখনোই এক হবে না। যেমন আপনি যদি সিপিবি করেন কিংবা আপনি যদি একটা হিজবুত তাহরির করেন, সাপোজ আমি জাস্ট কথার কথা বলছি, যে এরকম আপনারা যদি একটা, আপনি জানেন যে আপনি ভোট করে সরকার গঠন করতে পারবেন, তখন আপনি অনেক আজব আজব কথা বলতে পারবেন যে ভারতের সাথে হ্যান করবো ত্যান করবো। রিয়ালিটি হচ্ছে গিয়ে ভারতের সাথে আমাদের বিজনেস যেই চালায় যেতে হবে, আমাদের ভারতের সাথে বিজনেস ইন্টারেস্ট যেগুলো সেগুলো চালাতে হবে, এগুলো হচ্ছে রিয়ালিটি। আমাদের বছরে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি আমরা ড্রাগ ইনগ্রেডিয়েন্ট ইম্পোর্ট করি, একটা মেজরিটি হচ্ছে ইন্ডিয়ার সাথে। তা এই ধরনের অনেকগুলো ক্রিটিক্যাল ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে আমাদের ভারতের উপর ডিপেন্ডেন্স আছে। তো এগুলো আমি শুধুমাত্র ব্যবসার ক্ষেত্রে বলছি, যে আপনি তো সম্পর্ক নাই করে ফেলতে পারবেন না, হ্যাঁ আপনাকে এগুলো চালিয়ে যেতে হবে, এটা হচ্ছে ওয়ান পার্ট। কিন্তু আওয়ামী লীগ সরকার যেই কাজটা করেছিল, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল ভারতের সাথে ওই ধরনের নতজানু সম্পর্কে যাওয়াটা আর কখনোই এফোর্ড করতে পারবে। তা আমি মনে করি না যে মানে ভারতের সাথে কোনো সম্পর্ক থাকবে না, এইটা একটা ইমপ্র্যাকটিক্যাল কথা। এই ধরনের ন্যারেটিভে যাওয়াটা উচিত না, কারণ এটা প্র্যাকটিক্যাল কোনো অ্যাপ্রোচ না। কিন্তু আমাদের আমি যেটা এক্সপেক্ট করি, যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে দুটো সার্বভৌম রাষ্ট্রের, এবং ভারতের যে সরকারের যে স্ট্র্যাটেজি টুয়ার্ডস বাংলাদেশ, সেটা অবশ্যই প্রো পিপল পলিসি হতে হবে ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশি পিপল। আমি একটু বাছাতে বলি, আপনি এখন যে কথা বললেন একটা স্বাধীন দেশের কূটনীতি এর বাইরে যাইতেই পারে না, মানে এটা হয়তো বাংলাদেশের কূটনীতিতেও এই কথাটাই আসে যে আমরা এইটাই করতে চাই। একদিকে হচ্ছে যে আচ্ছা আপনি হয় নাই এটা আগে শেষ করেন, তারপর আমি প্রশ্নটা করি। এটা হয় নাই কারণ হচ্ছে কি যে ভাই, গত 15 বছরে যেহেতু আওয়ামী লীগকে নির্বাচন করে ক্ষমতায় যেতে হয়নি, মানে নির্বাচন না করেই তারা ক্ষমতা যেতে পেরেছে, সেহেতু তারা পিপলের যে আকাঙ্ক্ষা, জনগণের যে
স্পৃহা, সেটার কোনো তোয়াক্কাই করেনি। হুম। তো ওই জিনিসটা আর বাংলাদেশে সম্ভব না, কারণ বাংলাদেশে আমি মনে করি না যে নির্বাচন না করে আপনি ক্ষমতায় থাক, যে ইন দ্য ফোরসিবল ফিউচার আপনি এটা পারবেন। ওকে, সুতরাং জি জি হ্যাঁ, সেহেতু আমি বলছি যে বাংলাদেশের ভবিষ্যতে যেই সরকারে আসুক এই ধরনের নতজানু সম্পর্কের কোনো প্রশ্নই আসে না, এবং সেটা তারা এফোর্ড করতে পারবে না, কারণ ওই জায়গায় গেলে সে পরে নির্বাচন হারবে। আচ্ছা, আমি এখন দুই তিনটা কথা এরকম একটু বলতে চাই যে আপনি নতজানু সম্পর্কের কথা বলতেছেন, আসলে তো কেউ আসলে ঘোষণা দিয়ে নতজানু সম্পর্কের কথা বলতেও পারবে না, হয়তো বই খাতায় আপনি যেগুলি বলতেছিলেন সেগুলি হয়তো আছে কাজের গরু, কিন্তু আমরা এর উল্টা দিকে যদি দেখি যে বাংলাদেশে একটা পপুলিস্ট রাজনীতির দিক হচ্ছে ভারতকে গালি দেয়া। সেটা আপনি জনপ্রিয় হইতে গেলে আপনি ভারতকে একটা গালি দিতে হবে, ভারতকে আপনার যেটা আপনি শুরু করছেন যে অনেক কিছু শেষ করে দিতে হবে, সেটা বলা। বিএনপির অবস্থানটা আসলে কি হবে? কেন আমি এই প্রশ্ন করতেছি, বিএনপির রাজনীতি তো এই 15 বছর বাদ দিলে আমি কিন্তু ভারতের গালাগালি বা ভারতকে ইঙ্গিত করে কথা বলা সেগুলি দুই একটা এরকম ছিল না যে তা না, ছিল। কিন্তু আমরা যখন ক্ষমতায় বিএনপি গেছে 2001 থেকে 2006 যদি আমরা ধরি, সে ভারতের কাছে গ্যাস বিক্রি করে দিতে চাইছে, সে টাটার কারখানা এখানে আইনা কম দামে বিদ্যুৎ দিতে চাইছে, ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য এক্সট্রা মাইল গেছে। কেউ কেউ বলতে চায় যে তাইওয়ানকে স্বীকৃতি দিছে ভারতকে খুশি করার জন্য, চীনকে ওই অখুশি করার জন্য। রিয়ালিটি আর নাই, হ্যাঁ, ওই রিয়ালিটি আর নাই, সেই রিয়ালিটি এখন আর নাই। হুম, এটার কারণ হচ্ছে কি, আমি আপনাকে একটা একটা ঘটনা, ছোট্ট হুম, ঘটনা। হুম, 2024-এর নির্বাচনের আগে আমাকে বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা, হুম, আমি এখানে নাম বলছি না, হুম, তো উনি আমাকে বললেন যে উনি যোগাযোগ ছিল হুম, প্রফেশনাল কারণে, হুম, হুম, এবং আমি আপনাকে শুধু এতটুকুই বলছি যে ওনার যে প্রফেশনাল কারণে ভারতের সাথে যোগাযোগ ছিল এটা লেজিট, এটা ওনার প্রফেশনাল ক্যাপাসিটি হওয়ার কথা। হুম, হুম, তো ওনাকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের প্রায় 15 জন এমপি রিজিউমে সিভি দিয়েছেন হুম, ভারতে পৌঁছানোর জন্য, হুম, এবং এর মধ্যে 3 জন হুম। সেটা হিন্দিতে ট্রান্সলেট করে দিয়েছে। সিরিয়াসলি? তো বুঝতেই পারছি, অ্যাবসলিউটলি একেবারে। হিন্দিতে এখান থেকে ট্রান্সলেট করে দিয়েছে হুম, যাতে সে ওখানে পৌঁছলে পড়তে সুবিধা হয়। হুম, এখন আমি আসলেই মনে করি না যে বিএনপি, ধরা যাক যদি বিএনপির, আমি বিএনপির কিছু নেতাদের সাথে কথা বলেছি, হুম, আমার কাছে কখনোই মনে হয় না যে তারা প্রো ইন্ডিয়ান, ওকে। তারা পরিপূর্ণভাবে প্রো বাংলাদেশী। কিন্তু তার মানে এই না যে আপনি ভেঙে ফেলবো, মানে মানে আপনাকে রিয়েলিস্টিক হতে হবে তো। আচ্ছা, কথাটা যখন উঠলোই আমার কাছে কিন্তু সবসময় মানে আমি এইটা আওয়ামী লীগের সময়ও আওয়ামী লীগের লোকজন রে, বিএনপির লোকজন রে সবসময় আমি এটা বলছি যে যে ভারত হয়তো আওয়ামী লীগের সাপোর্ট করে, কিন্তু ভারতের এই জুজুর ভয়টা বোধহয় আওয়ামী লীগে বেশি দেখায়। এটা একটা জুজু করে ওরা হয়তো এটা দেখায়। তাইলে এটা সত্যি মানে ভারতে সিভি পাঠাইতে হইতো হিন্দিতে ট্রান্সলেশন কইরা? আহ আচ্ছা, পাঠাতে হতো কিনা এটা আমি জানি না, কিন্তু পাঠানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, মানে তাহলে আমি একটা জিনিস বলি যে আপনার কাছে কি মনে হয় এই জুলাই আগস্টের আন্দোলনের সময় ভারত তার ওই যে ব্লেসিং, সেই ব্লেসিং এর হাতটা একটু সরাই নিছিল শেখ হাসিনার উপর থেকে? না 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 না, না? আমি আগেও বলেছি যে হ্যাঁ। লাইভ টিভিতে একটা হুম, বাজে শব্দ করে হুম, বলে ফেলেছি। হুম, তো যাই হোক, হুম, আই আপনার হুম, অনুমতি নিয়ে আমি বলছি, ফ্রম র ইট ওয়াজ এ ক্লাস্টার ফাক, হুম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তাদের ইন্টেলিজেন্স 100% ফেল করেছে। হুম, এটার কারণ হচ্ছে গিয়ে দে টুক ইট ভেরি ইজিলি, দে টুক ইট, মানে আমরা কিন্তু আমি একা না, আর আমরা অনেকে হুম, ভারতীয় পত্র পত্রিকায় লিখেছি হুম, যে এই ঘটনাটা ঘটতে পারে। হুম, আমি নিজে লিখেছি, হুম, অনেক লিখেছে, এরকম আরো অনেকে লিখেছে হুম, যে বাংলাদেশে, এবং এখন থেকে না বহু বছর ধরে, যে বাংলাদেশে ব্যাপকভাবে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছে, হুম, এবং এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরির মূল কারণ হচ্ছে গিয়ে ভারত একটা অবৈধ ফ্যাসিস্ট রেজিমকে ব্লাইন্ডলি সাপোর্ট করছে, এবং এই কথা ইন্ডিয়ানরা তো শোনেই নেই। হুম, এবং সেই সাথে তাদের যে ইন্টেলিজেন্স, এটা কোনো আহ, আমি মনে করি না খুব একটা ইফিশিয়েন্ট। ওকে, এটা আমি একটা কারণও আছে যে আমি বিভিন্ন সময় তাদের টক শোতে যারা তাদের বাংলাদেশ হুম, এক্সপার্ট হুম, হুম, তাদের কথা শুনি, হুম, আই ইউ উইল নট বিলিভ যে হুম, তারা আচ্ছা, কোন লেভেলের ইগনোরেন্ট। ওকে, তো তারা বাংলাদেশ সম্বন্ধে খুব ভালো জানেনও না, তাদের ইন্টেলিজেন্স কমপ্লিটলি ফেল করেছে, এবং আমি মনে করি না যে ভারত আওয়ামী লীগের উপর থেকে হাত উঠিয়ে নিচ্ছে। এটা কমপ্লিটলি হোম গ্রোন না। আন্দোলন, এবং এই অভ্যুত্থানের কারণে তারা পরাস্ত হয়েছে। সায়ের ফিরে আসছে, আমি শুধু এই প্রশ্নটা করে রাখি, এটা সায়েরও আসলে একটু আমি জানতে চাইবো যে মানে ধরেন আমরা থিওরিতে ফেলি
মানে আসলে ইদানিং হয়েছে কি, এমন সব কমেন্ট টমেন্ট আসে এবং কাইটা কুইটা এমন কি প্রশ্নের যে কি। কিন্তু আমি প্রশ্নটা এরকম করতে চাই যে যদি আমি ধইরা নেই যে আপনি যে শব্দটা বিউটিফুল শব্দটা ব্যবহার করে বললেন জুলাই আগস্টে যেটা করছে, তো সেইটা কি 15 বছর ধরে কি তারা এটা সফল হইতেছিল? 15 বছর ধরে কি তারা তাগো আয়ত্তে ছিল? আইসা এই পয়েন্টে আইসা এটা ব্যর্থ হইলো। স্যার আমরা কথা বলতেছিলাম যে ইন্ডিয়া আসলে শেখ হাসিনার উপর থেকে তার ব্লেসিং এর হাতটা সরাই লইছিল কিনা, যেই কারণে জুলাই আগস্ট না, এটা আপনি একটু পরে করেন, আমি একটু ফাহামরে জিগাইলো এই ঘটনাটা যে ফাহাম আপনার কাছে কি মনে হয় যে আগে সফল ছিল পরে সফল হয় এই পয়েন্টটা হিসেবে ব্যর্থ হয়েছে? এখানে আমি দেখেন ভাই, আমি আপনাকে একটা এইখানে কিছু কথা বলা যায়, ঠিক আছে বলি। আমি একটু রিস্ক নিয়ে এই কথাটা বলি। রিস্ক নিয়ে কথাটা বলা মানে মানুষের শোনাও দরকার। সেটা হচ্ছে গিয়ে আমার সাথে একজনের কথা হচ্ছিল যিনি ভারতের, সরি ভারত না, আমি বলছি যে বাংলাদেশের ইন্ডিয়ার সাথে যেই গ্যাস এবং মানে এনার্জি ডিল এটার সাথে যুক্ত ছিলেন। তো উনি আমাকে একটা খুব ইন্টারেস্টিং পার্সপেক্টিভ দিয়েছেন। বলে আপনারা মনে করেন যে এই সময় কিভাবে ঘটনাটা ঘটতো, এটা এগেইন আমি কিন্তু এটা তার ভার্সনটা বলছি, এটা সত্য কি মিথ্যা জাজ করার ক্ষমতা আমার নাই, আমি শুধু তার ভার্সনটা আপনাকে বলছি, কিন্তু এটার মধ্যে ইনস্ট্রাকশন আছে, এটা ইন্টারেস্টিং। তার ভার্সন অনুযায়ী যে ভারতীয় যারা কর্মকর্তা ছিলেন তারা এই ডিলগুলো করতেন কিভাবে, যে বাংলাদেশিরা গিয়ে বাংলাদেশিদের সাথে ডিল করবে, গভর্নমেন্টকে প্রেসার দিবে থ্রু ইন্ডিয়া। ওকে। এবং তার ভার্সন অনুযায়ী যে এটার মধ্যে যে যারা এই এখানে উপস্থিত যারা মানে ভারতীয় কর্মকর্তা অর্থাৎ হাই কমিশন, তারা এটা আদৌ গভর্নমেন্ট ব্যাকড কিনা কেউ জানে না। তো এখানে একটা সিন্ডিকেট তৈরি হয়েছিল। এখন এই সিন্ডিকেট যে তৈরি হয়েছিল এটার আপনাকে কি ইঙ্গিত করে? আমার কাছে আমার রিডিং যদি এই ভার্সন সত্যি হয়ে থাকে, যে আমার কাছে মনে হয় যে এটা একটা ভেরি ডিসফাংশনাল থিং, এবং এখানে একটা 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 অর্গানিকলি একটা সিস্টেম তৈরি হয়েছিল যেখানে বাংলাদেশের লোকেরা মনে করতো যে ভারতের ব্লেসিং, উইচ ইজ অ্যাকচুয়ালি নট ভারতের ব্লেসিং, এখানে ফাইন্যান্সিয়াল লেনাদেনও হয়তো হতো। এবং মানে অ্যাবসলিউটলি মানে মানে ও ভারতের লোকজনের ঠেকাটা কি, এটাই আমি আসলে বুঝতে চেষ্টা করতেছিলাম যে মানে মানে ঠেকাটা কি। এবং আপনি ফাইন্যান্সিয়াল লেনদেনের কথাটা বলতেছিলেন, আচ্ছা আপনি শেষ করেন তারপরে, সরি আমি। এখন এই লেনাদেনে যদি কেউ অভ্যস্ত হয়, না আপনি চিন্তা করেন, আমি ওনার ভার্সনটা সত্য বলে ধরে নিচ্ছি ফর ওয়ান সেকেন্ড, এবং আপনি চিন্তা করেন যে আমি একজন ইন্ডিয়ান 30-35 বছরের সরকারি কর্মকর্তা, আমি বাংলাদেশে কাজ করতে এসেছি। কাজ করতে এসে দেখছি যে আমাকে ফ্ল্যাটারিং আচরণ করা হচ্ছে আমার সাথে, এবং আমাকে পয়সা দেওয়া হচ্ছে শুধু ফাঁপড় মারার জন্য। তা আমি তো এতে ইন্টারেস্ট হবই। ওকে, তাই না? যে আমার কথা যদি আপনার পয়েন্ট পরিষ্কার। আমি একটু স্বামীর কাছে জানতে চাই, স্বামী আমার ইয়াটা হচ্ছে যে 15 বছর ধরে আওয়ামী লীগকে ভারত সাপোর্ট করতেছিল, সেই সাপোর্টটা জুলাই আগস্টে সরাই নিছিল কিনা? 15 বছর ধরে ভারত আওয়ামী লীগ সরকারকে যে সাপোর্ট করছিল সেটা তারা অবশ্যই জুলাই আগস্টে সরায় নেয় নাই। এটা এটা যদি আপনি একটু দেখেন, কারণ জুলাই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে বিভিন্ন রকমের পরিকল্পিত স্যাবোটাজ করার চেষ্টা করা হয়েছে। তারা যদি সেগুলো সরায় নিত তাহলে তো তারা এই স্যাবোটাজ গুলো আর করার চেষ্টা করতো না। আর যদি ব্লেসিং সরায় নিত তাহলে তারা হাসিনাকে বা গ্রহণ করতো কেন? বিশ্বের কোনো দেশ তো তাকে গ্রহণ করতে রাজি ছিল না। গ্রহণ করছে কি, বন্দি করে রাখছে, কি আর করছে না? বন্দি করে রাখলে তাহলে সে কথা বলতেছে কেমনে? কত তো ফোনই করতেছে, সামনে আসে না। না না, সে সামনে আসে না, তার লজ্জা লাগে নাকি? সে কেন সামনে আসে না সেটা সে বলতে পারে। এটা একটা ভালো শব্দ বলছেন, যাই হোক। আরেকটা যে তার চেহারা এখন সে দেখাবে না, যে বিকজ তার কয়েকদিন আগে তো সে বলছিল হাসিনা পলায় না, হাসিনা যায় না, কয়েকদিন পরে তো নিজেই বাক্স হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনিও প্রায় একই মত। আপনার কাছে একজন মানে আমরা আসলে দর্শকদের অনেক মতামত পাচ্ছি, একজন আপনার কাছে জানতে চাইছে স্বামী যে খালেদ ভাই স্বামী ভাইকে জিজ্ঞেস করেন, উনি ওয়াকারকে নিয়ে বিভ্রাট হয়েছে, এর আগে পোস্টে বলেছিলেন, এখন উনি জেনারেল ওয়াকারের ভুল ত্রুটিগুলি পয়েন্ট আকারে দেখিয়েছিলেন, হুট করে উনার স্ট্যান্ড চেঞ্জ কেন? না আমরা আসলে আমার স্ট্যান্ড চেঞ্জ হয় নাই। আমার স্ট্যান্ড বিভিন্ন রিসার্চ করার পরে, বিভিন্ন স্টাডি করার পরে, বিভিন্ন রকম তথ্য উপাত্ত সংগ্রহ করার পরে আমি বুঝতে পেরেছি যে এই লোক
বাংলাদেশের জন্যই এখন পর্যন্ত কাজ করে যাচ্ছেন। হুম, বাংলাদেশের কোনো রকমের ক্ষতির কারণ উনি অন্তত হবেন না, হুম, বরঞ্চ দেশটাকে একটা স্থিতিশীল পরিস্থিতিতে পৌঁছানোর জন্য তিনি একেবারেই চেষ্টা করে যাচ্ছেন। এটাই আমার কাছে একেবারে ভেতর থেকেই আমি এরকম তথ্য উপাত্ত এগুলো সবকিছু আমি পেয়েছি। কারণ তার মধ্যে ওই আকাঙ্ক্ষা নাই। উনি স্পষ্টভাবেই গত 2 সপ্তাহ আগেই হুম, একটা বোধহয় হুম, অফিসার্স কনফারেন্স হয়েছে, হুম, উনি ওখানে গিয়ে বলেছেন যে আমার এগুলো নেওয়ার কোনো ইচ্ছা নাই, হুম, তোমরা যদি কেউ মনে করে থাকো যে আমি এরকম অডাসিয়াস, দেন ভাই আই উইল কুইট দ্য জব। হুম, আপনি লাইক আই এম লিভিং, ইউ গাইস টেক ওভার এন্ড ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু। এখন দ্য দ্য ফ্যাক্ট ইজ জেনারেল ওয়াকারের মতো এরকম পপুলার অথবা এরকম হুম। অ্যাকসেপ্টেন্স ওয়ালা মিলিটারি অফিসার এবং সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীতে গত 15-16 বছরে আসে নাই, টু বি ভেরি ফ্র্যাঙ্ক উইথ ইউ। না, অনেকেই বলবে যে হ্যাঁ এই জনপ্রিয় ছিল, ও জনপ্রিয় ছিল। জেনারেল ওয়াকারের যেরকম অ্যাকসেপ্টেন্স আছে সৈনিকদের কাছে, আদার র্যাঙ্কস এর কাছে, অফিসারদের কাছে, এটা আপনি অন্য আরেকজনকে দিয়ে রিপ্লেস করে করতে পারবেন না। মানে শেখ হাসিনা সব কাজ খারাপ না আসলে। না, শেখ হাসিনা সব কাজ খারাপ না, এটা তো শেখ হাসিনা তো সব কাজ খারাপ না। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি, আমি আসতেছি আপনার কাছে। শেখ আহ, হাসিনা সব কাজ খারাপ না হলে সে আজিজরা দিল কেন? কোনটা? আজিজরা একটা চোর পাটপাট, হ্যাঁ হ্যাঁ, সেটা আজিজকে বন্ধ আজিজকে করতে দিছে খারাপ, ওয়াকারকে দিছে ভালো, ভালো কাজ খারাপ কাজ সব কাজই করছে আর কি। যাই হোক, আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এই দাবি সঠিক বলে মনে করেন কিনা। শতকরা 8 ভাগ দর্শক মনে করেন যে এটা সঠিক, শতকরা 92 ভাগ মনে করেন এটা সঠিক না। এইটা হচ্ছে 51,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। আমি আবার একটু ফাহামের কাছে ফিরে আসি। ফাহাম, আপনাকে ইদানিং ভারতের দালাল বলা হচ্ছে, এইটা কোন জায়গা রয় থেকে, রেখে এই জায়গাটা কোন জায়গা থেকে আসলো সেইটা যদি একটু আমাদের একটু বলেন। আরেকটা জায়গা হচ্ছে আপনি মাস্টারমাইন্ড নিয়ে বলতে গিয়ে আপনি শায়েরের কথা বলছেন। আমি আপনাকে কোট করি। শায়েরের লেখা পড়ে আমি যা বুঝলাম তা হলো শায়েরের আস্থাভাজন কোট আনকোট ব্যক্তিটাই সবচেয়ে রিস্কি কাজ করেছে। এখন আমি বুঝলাম না এই পুরো ঘটনা সালমান বা কেউ কিভাবে মাস্টারমাইন্ড হয়। আপনি বলছেন যে আসলেই কোনো মাস্টারমাইন্ড বা এটা প্ল্যান করে কখনো করা এটা সম্ভব না। শায়েরকে যদি আমি বুঝে থাকি, শায়ের এটার মধ্যে বলতে চাইছে যে, আমরা শায়ের থেকেও শুনবো যে এটার মধ্যে কিছুটা প্ল্যান ছিল, কিছুটা মানে সাংগঠনিক তৎপরতাও ছিল। আমি একটু আপনার কথা আগে শুনতে চাই যে ফাহাম, আপনি আপনি শায়েরকে মানে, আমি আমি জি। এখানে ব্যাপারটা হচ্ছে যে আমি একটা নতুন জিনিস আবিষ্কার করেছি হুম, এই 2 দিন হলো। হুম, এটা হলো যে আমরা যেভাবে মাস্টার মাইন্ড শব্দটা ইউজ করি, হুম, আমি অ্যাটলিস্ট যেভাবে করি, হুম, হুম, আর বাংলাদেশের সাধারণ মানুষ হুম। যে ওয়ার্ডটা যেভাবে ইউজ করি সেটা আস- এক না। আসলে মাস্টার হিসেবে করে মনে হয় ও শব্দটা ইউজ, মাস্টার না, মাইন্ড না। তারা তারা মাস্টার মাইন্ড হিসেবে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে নেপথ্যচারী, আচ্ছা অর্থাৎ যে গোপনে অনেক কাজ মিলিটারি করছে, গ্রেডের মতো আর আচ্ছা, কি। হ্যাঁ। অনেক গোপনে কাজ করছে, যে সে হচ্ছে মাস্টার মাইন্ড। কিন্তু আমি এটা চিন্তা করছিলাম অন্যভাবে, এবং আমি দেখছি যে সবাই মাস্টার মাইন্ড ওয়ার্ডটা ইউজ করছে। এটা আমি পরশুদিনই প্রথম আবিষ্কার করলাম, যে অ্যাকচুয়ালি শত শত মানুষের কমেন্ট দেখে আমি বুঝলাম। হুম, এবং পরে আমি যখন একটা লিখলাম যে আপনারা মাস্টার মাইন্ড হুম, শব্দটা কিভাবে বুঝেন, হুম, দেখা আই ওয়াজ রাইট। বেশিরভাগ লোকই বলছে তারা ওইভাবেই বোঝে, অর্থাৎ যে নেপথ্যচারী, যে গোপনে কাজ করে। না, অ্যাকচুয়াল প্রবলেম হচ্ছে যে আমরা ওয়ার্ডটা কিভাবে ইউজ করছি। হুম। ইটস লিঙ্গুইস্টিক প্রবলেম। আমি অন্যভাবে মিন করছিলাম, আমি বলছি যে এটা কোনো সেন্ট্রালি প্ল্যান্ড গণ অভ্যুত্থান না। এখানে ওই ধরনের প্ল্যানিং করার কোনো উপায়ই ছিল না। এবং আমরা সবাই এখানে যুক্ত হয়েছি, সবাই উইথ দ্য বেস্ট ইন্টেনশনস, এবং একটাই আমাদের আগ্রহ ছিল যে হাসিনাকে সরাতে হবে। রাইট। এবং হাসিনাকে সরাতে গিয়ে যে যেভাবে পারছিল সে সেভাবে কাজ করছিল, এবং বাকিটা ছিল আল্লাহ ভরসা। ফাহাম, আমি আপনার সাথে তো বিতর্ক করে পারা মুশকিল, আপনার সাথে বুদ্ধি দেওয়া পারা মুশকিল, তো সেই জন্য আমি একটু সরলভাবে আপনার সাথে জিনিসটা বলি। হ্যাঁ হ্যাঁ, আমি খুব এখন দেখতেছি যে ধরেন ক্রেডিটটা কার, এইটা বিশ্লেষণ করতে আমাদের অনুসন্ধানী সাংবাদিক সহ অনেকে চেষ্টা করতেছে যে আসলে ক্রেডিটটা কার, আমরা ক্রেডিটটা কারে দিব সেইটা আমরা দেখতেছি নতুন দলের মধ্যে আসলে কারা যাবে। এখন আমি যদি বলি ফাহাম আব্দুল সালাম এই পুরো ক্রেডিট জিনিসটারই নস্যাৎ করতে চাইতেছে হচ্ছে এই কারণে, কারণ বিএনপির এখানে আসলে খুব বেশি ক্রেডিট নাই। যদি ক্রেডিটের প্রশ্ন সামনে আসে, বিএনপি আসলে খুব বেশি পয়েন্ট পাবে না। তো সেই জন্য বুদ্ধিমান ফাহাম যেটা করতেছেন সেটা হলো ক্রেডিটটারই বাতিল করে দিয়ে এটাকে গয়রহ করে না না জুলাই আগস্টকে 15 বছরে নিয়ে যেতেছেন। ব্যাপারটা এরকম কিনা আপনি যদি একটু নো বলতেন। নো 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 আমি তো সব জায়গায় বলি যে ক্রেডিট হচ্ছে কি আমাদের এই ছাত্র নেতাদের এবং তরুণদের, বাংলাদেশের হুম, সকল আহ, আহ, যারা এটাতে পার্টিসিপেট করেছে। আমি হুম,
and I deeply feel for it. মানে আমি এটা কিন্তু কথা বলার জন্য বলছি না। হুম আমি মানে নাহিদকে সাথে যখন হুম দেখা হয়েছে, হুম মাহফুজের সাথে যখন দেখা হয়েছে, আই অলওয়েজ সে দ্যাট, হুম যে আই এম প্রোফাউন্ডলি আই ফিল হুম আসলেই কৃতজ্ঞতা বোধ করি, আই ফিল হুম প্রোফাউন্ড গ্র্যাটিটিউড। হুম কিন্তু আমি যে কথাটা বলছি যে আম, ওই সমস্ত চালাকির থেকে আমি বলছি না কথাটা, আমি বলছি যে এটা তো আসলেই এটা, এই যে আন্দোলনের যে স্পিরিট, এটা বাংলাদেশের সকল মানুষের মধ্যে ছিল এবং সবাই এটার মধ্যে পার্টিসিপেট করছে। এবং আপনি যদি বলেন যে মানে কার অবদান সবচেয়ে বেশি, হুম আমি তো মনে করি শহীদদের অবদান সবচেয়ে বেশি, যারা হুম মারা গেছেন। কারণ তারা যদি মারা না যেতেন, সেক্ষেত্রে কিন্তু এই আন্দোলনটা মানে ওই গ্যালভানাইজড হতো না। ওকে তো শহীদ জি জি, শহীদদের তো এখন বিএনপি এটার সাথে মানে বিএনপি এটার সাথে আছে কি নাই, আমি এভাবে দেখি না জিনিসটা। তবে এটা সত্য কথা যে হুম বিএনপির কিন্তু অনেক মানুষ এতে মারা গেছে, ওকে বিএনপির অনেক কর্মী এখানে মারা গেছে এবং অনেক কর্মী এতে আহত হয়েছে। দিস ইজ আ ফ্যাক্ট। আমি একটু স্যারের কাছে জানতে চাইবো যে স্যার আপনি অনেক খাটাখাটনি কইরা মানে যেটা ধরেন আপনার ছাপানো পিস না সেইটার জন্য যে এত খাটনি কোনো সাংবাদিক করতে পারে, মানে আমি সোশ্যাল মিডিয়াতে এক লাইন লিখতে আমার মানে আমি জানি না, মানে আমার কাছে মনে হয় যে আমি যদি লিখি এটা তো আমার কাগজের জন্য লিখবো বা কোনো কিছুর জন্য লিখবো। তো সেটা যে আপনি করলেন এইটার ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটাকে আপনি যে আসলে দেখাইতে চাইলেন যে এদের এদের মধ্যে থেকে কেউ আসল হিরো, এইটা যে দেখাইতে চাওয়া এইটার কারণটা কি আসলে? আসলে খালেদ ভাই, আমি এখানে এটা দেখাতে চাই না যে এখানে আসল হিরো কে। হুম এখানে আই ওয়ান্টেড টু সেট দ্য রেকর্ড স্ট্রেট। এই জিনিসটা আসলে আমার আর ধন্যবাদ যে আপনি আমাকে এটা বলার সুযোগ করে হুম দিয়েছেন। আমার তো আসলে ধরেন আমি এটা যতটা কাছ থেকে দেখেছি, ধরেন 24-25 তারিখ থেকে, হুম এর আগে আমাকে দু এক জায়গা থেকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে যদি এরকম হুম কিছু হয়, হুম উইল উই বি ইন এ পজিশন টু হুম গিভ দিস গাইজ এনি শেল্টার অর নট। তো সিচুয়েশনটা আসলে যেদিকে যাচ্ছিল, এটা একটা ছাত্র আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টদের ডিমান্ড হুম ছিল কোটা বিরোধী আন্দোলনটা এক সময় এটার ট্রেজেক্টরি সেট হয় শেখ হাসিনার পতন হিসাবে। তো এখানে ধরেন এক একজন এক একটা রোল প্লে করেছে। যে রিক্সাওয়ালা অথবা যে ফেরিওয়ালাটা রাস্তাতে বোতল আপনার ওই ওয়াটার ডিস্ট্রিবিউট করেছে, সেও কিন্তু এটার একটা স্টেক হোল্ডার, সেও কিন্তু এখানে একটা রোল প্লে করেছে। ইউ জাস্ট ক্যানট ইগনোর দ্যাট। হুম সো এখানে আজকে এসে বলতেছে আমি এটা করেছি, কালকে এসে বলছে আমি এটা করতেছে, পরশু অমুক বলছে যে না এই তিনজন এটা করতেছে, আবার এই দুজন এটা করতেছে। ভাই, এটা ইট ওয়াজ নট এ সিঙ্গেল এফোর্ট, ইট হুম ওয়াজ এ কোঅর্ডিনেটেড এফোর্ট বাই এ লট অফ পিপল। হুম এভরিবডি পার্টিসিপেটেড। স্টুডেন্ট লিডাররা পার্টিসিপেট করেছেন, হুম সাধারণ লোকজন পার্টিসিপেট করেছে, সাংবাদিকরা পার্টিসিপেট করেছে, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা রাইট পার্টিসিপেট করেছে, পলিটিক্যাল পার্টি মেম্বাররা পার্টিসিপেট করেছে। এখন তো এখানে এই ক্রেডিট নামার এখানে কোনো কিছু নাই। তো লাইক আপনি এখানে একজনকে সামনে এনে দিবেন, এটা আমার কাছে বেশ না কিন্তু অযৌক্তিক কিন্তু মনে কিন্তু হয়েছে। স্যার আপনি তো এটা বলতেছেন কিন্তু আপনার লেখা পড়ে কি আমরা 3-4টা নাম সামনে পাইলাম না? আমার ধরেন লেখাপড়ে আপনি আপনাকে লেখা পড়লে আপনি যে কথা এখন বললেন সেই হুম, কথার তো এন্টিথিসিস মনে হচ্ছে আমার কাছে লেখাটা। না, কারণ সেটা আপনি লেখাতে যেটা পড়েছেন জি সেটা একটা বিশ্লেষণ ধর্মী লেখা আপনি আমার কাছ থেকে পেয়েছেন। পুরো জিনিসটাই টাইম, আওয়ার ধরে ধরে, ডেট ধরে ধরে হ্যাঁ আমি সম্পূর্ণভাবে ন্যারেট করেছি, কখন কি হয়েছে, কে কখন কি বলেছে। এখন তখন যারা যে কথা বলেছে, এখন তারা আমি দেখতে পাই যে তাদের মুখে কথার ফুলঝুরি উঠতেছে আর কি। যে একজন তখন বলছে না আমরা এক দফা দিব না, আমরা 9 দফা নিয়েই থাকবো। আরে তুই এক দফা তখন না দিলে তো লাইক হাউ সেটা উইল গো, এটা তো ওরা বোঝাইতে হবে। ওটা যখন ওরা বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে, তখন সে বলে যে হ্যাঁ আমাকে মিলিটারি দিয়ে ভয় দেখিয়েছে। কাউরে মিলিটারি দিয়ে কেউ কোনো ভয় দেখায় নাই ভাই। তোমার বলা হয়েছে যে এখন যদি এটা এক দফাতে না দাও, মানুষজন আরো মারা যাবে, হুম সেটা এক দফা। তো তোমরা যদি লাইক, এখন তো আমাকে এই প্রশ্ন করতে হয় যে হুম যদি 2 তারিখে ওরা এক দফার দাবিটা না দিত, ইফ হুম দে আর নট পুশ বাই দোজ গ্রুপ অফ পিপল, তাহলে কি হইতো? এরা তো 5 তারিখ যে বঙ্গভবনটা ঘেরাও করবে, লাইক আপনি সরি গণভবনটা হুম যে ঘেরাও করবে, এরা তো ওটাতেও তো আপনি রাজি হচ্ছিলেন। ওটা বহুত পুশ করে রাজি করানো হয়েছে এদেরকে। আচ্ছা স্যার দে ওয়ান্টেড টু ডু ইট 6 তারিখ 7 তারিখ। আচ্ছা স্যার আপনার কাছে কি এরকম মনে হয় কিনা যে আপনার এই লেখা পড়া কেউ একটা টেক এরকম নিতে পারে এখন যে ড্রাইভিং সিটে নাহিদ মাহফুজ হাসনাত সার্জিস আসিফরা আসে, হুম হুম আপনার লেখা পড়া মনে হইতে পারে যে দে আর নট দি রিয়েল ডিল, আমার রিয়েল ডিলটা রয়েছে হচ্ছে এই
কয়জনের মধ্যে, বা আপনি যারা সালমান কোসেন বা সাদিক কায়েম বা মাসুদ বা বিদেশি সাংবাদিক, আহ, তারা এটা মনে হইতে পারে কিনা যে না, অবশ্যই না। আপনি ওদেরকে একটু এরকম এরকম মনে কাট্টুসাইজ হওয়া উচিত করতেছেন? হবে না। হ্যাঁ, এরকম মনে হওয়া উচিত হবে না। হ্যাঁ, আর নাহিদ বলেন, আপনি হুম, আসিফ বলেন, অথবা যারাই ছিল তখন, হুম, তাদের সাথে কিন্তু আমার কোন রকমের তখন যোগাযোগ ছিল না, সরাসরি হুম, রকমের হুম, ভায়া যোগাযোগ ছিল। এবং আমি বুঝতেছিলাম যে তারা এক পা আগাচ্ছে দুই পা পেছাচ্ছে, এক পা আগাচ্ছে দুই পা পেছাচ্ছে, দে আর কাইন্ড অফ কনফিউজ যে হুম, কি অ্যাকচুয়ালি হোয়াট উড বি দ্য কারেক্ট ডিসিশন। তাদেরকে যখন পুশ করা হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, শুধুমাত্র আমার এখান থেকে যে গেছে তা না, আরো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকেই তাদেরকে নিশ্চয়ই অ্যাডভাইস করেছেন, হুম, এন্ড অ্যাকর্ডিংলি দে হ্যাভ টেকেন দ্য কারেক্ট ডিসিশন। সুতরাং right. এখানে আমার সাথে যার কানেক্টিভিটি ছিল, আমি দেখেছি হাউ হি ওয়াজ ম্যানুভারিং দ্য এন্টায়ার অপারেশন অ্যান্ড কিপিং হিজ কাম, দ্যাটস হুম, অল আই হ্যাভ প্রেজ। এর থেকে বেশি কোনো কিছু না। এবং এটা আমার মনে হয় করা উচিত আমাদের, কারণ আমাদেরকে তো ধরেন যে যে কাজটা করেছে, যে যে রোলটা প্লে করেছে, ইউ নিড টু গিভ দেম দ্য থ্যাঙ্কস, গিভ দেম দ্য অ্যাপ্রিসিয়েশন দ্যাট ইউ হ্যাভ ডান এ গ্রেট জব। আচ্ছা স্যার, সেটাই আমি করেছি। আচ্ছা স্যার, আ- আপনার কাছে কি কখনো মনে হয় যে আপনি খুব আহ, মানে ওপিনিয়নেটেড, কারণ আপনি সোশ্যাল মিডিয়াতে দাবি তুললেন আদিলুর রহমান খান এবং সৈয়দা রেজওয়ানা হাসানকে পদত্যাগ করে ফেলতে হবে, তাদেরকে বাদ দিয়ে দিতে হবে, তো এইটা মানে এটা কিরকম? জাস্ট এবারে আমার 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 এটা কথা। এটা তো আসলে এখন আমি এই মুহূর্তে সব পুরো জিনিসটা তো এখন হুম, প্রকাশ করতে পারবো না। হুম, কিন্তু মূল মাস্টার মাইন্ড, অনেক হ্যাঁ, কিছুর মূল মাস্টার মাইন্ড একটা লোক আছে। এই হুম, লোকটার নাম হচ্ছে নুরুল ইসলাম ইসলাম ভূঁইয়া ছোটন। ও হ্যাঁ, ওকে, এটা আপনি। এই লোকটা অনেক কিছুর মাস্টার মাইন্ড, তার সাথে অনেক আছে, হুম, মুস্তাইন জহির, হুম, তারপরে আরো কে কে আছে। হুম, এদের একটা চক্র আছে। হুম, এই চক্রটা কি চায় সেটা আমরা জানি, কিন্তু হুম। সেটা বাংলাদেশে সম্ভব হবে না, সরি। না, আপনি যেহেতু নামই বলে ফেললেন, এই 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 চক্রটা কি চায়? মানে ফাহাম ফাহাম আব্দুল সালাম ওদের পক্ষের লোক? মানে আমি না, বোঝার জন্য না, বলতেছি, ফাহাম আব্দুল না, সালাম ওদের শত্রু? শত্রু। আচ্ছা, একরকমের শত্রু। আচ্ছা, মানে একরকমের মানে শত্রু। আমি। এখন 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 হুম, খালিদ ভাই, আপনি হুম, মজার জিনিসটা দেখবেন। হুম, এখন যখন আমরা ন্যাশনালিস্টিক কথাবার্তা বলবো, বাংলাদেশ সেন্ট্রিক কথাবার্তা বলবো, ফাহা আব্দুল সালামকে বানানো হবে ভারতের চর, হুম, ভারতের হুম, ইয়া। আমারে বানানো হবে আমি হুম, কচুকের থেকে শিক্ষা আসছে হুম, জিনিসপত্র, হুম, এবং বহুত ইয়া কিছু ইয়া এখন আসবে। হুম, ওকে, সো আমি তো কচুক্ষেত থেকে শিক্ষা আসতে হ্যাপি, আমি তো দিল্লির থেকে শিক্ষা আসতে চাই নাই ভাই। হুম, আমি তো বাংলাদেশি পোলা, হুম, আমি কথা বলবো আমার দেশের জন্য। তুমি এসে এই সেই এই হয়েছে ওই হয়েছে, এগুলা কি ভাই? হুম, এই সমস্ত বুকিচুকি করার কোনো দরকার আছে নাকি? ওয়ার্ক ফর ইউর কান্ট্রি, হুম, talk your people's language, like dance in their tune. Don't dance with anybody else's tune. হুম। That's my message is very straightforward. I am for my country, I am for my people, I will serve their purpose, I will work for them, and I will if required I will like আচ্ছা স্যার, এই সিরিজে reserve my life for them, আচ্ছা কোনো স্যার, সমস্যা নেই। এই সিরিজে আমার এটা শেষ প্রশ্ন। ধরেন আপনি এই ঘটনাটার বিস্তার বা এটার পক্ষের প্রমাণ আপনি দিবেন হচ্ছে আসলে পরে, ক্রমশ আপনি লিখবেন, এটা বুঝাই যাইতেছে, কারণ আপনি যেটা আমি বলেন লিখবো সেটা। না, আমি একবারে ধৈরা বাইন্দা কাগজ সুদ্ধা কিন্তু কিন্তু সবকিছু কিন্তু সুদ্ধা কিন্তু দিব। কিন্তু কিন্তু যখন পর্যন্ত আপনি এটা লিখেন নাই, তখনই নামগুলি বলা এটা ঠিক মানে, হাউ ডাজ ইট সাউন্ড? মানে আপনি আদিলুর এটা রহমান খান। এটা এটা হচ্ছে কি আসলে খালেদ ভাই, যারা এটার সাথে যুক্ত আছে হুম, এবং যারা এই জিনিসগুলোর ব্যাপারে কম বেশি, আবার ইউ আস্ক ফাহাম হুম। ভাই, হি উইল অলসো এগ্রি। ইউ আস্ক এনি পলিটিক্যালি। না, এটা তো বোঝা গেল, ফাহাম যেহেতু উনাদের শত্রু, ফাহামও তো এই কথাই বলবেন, তাইলে না আর না, মানে। ফার্ম আপনি আপনার যে, অফকোর্স ইউ হ্যাভ এ লার্জ সার্কেল ব্যাক ইন বাংলাদেশ, জি। ইউ জাস্ট রান দিস থিংস, ইউ জাস্ট রান হোয়াট আই সেড, যে ওই স্পেসিফিক দরগা শরীফ, ওই একটা নিষিদ্ধ হ্যাঁ, ঘোষিত যে হুম, পার্টি, এটারে অ্যাক্টিভ করতে যাচ্ছে কে, এটার হুম, যে ব্যান আছে এটার ব্যানটা কে লিফট করতে চায়। গোলাম সারোয়ার নামে একটা ক্যারেক্টার আছে, এক হুম, লয়ার, হুম, হুম, সে কোথায় কোথায় গিয়ে কোঅর্ডিনেট করে বেড়াচ্ছে, হুম। এগুলো সব আমরা জানি রে ভাই, কে কোথায় যাচ্ছে, এভরিবডি, লাইক উই নো অল অফ দিস থিংস, আচ্ছা, এগুলো সিক্রেট না। আমি আপনার কাছ থেকে কথাটা একটু কাইরা নিয়ে আমি একটু ফাহামের কাছে যাই। Sure. ফাহাম একটা খেলার কথা বা একটা লক্ষ্যের কথা সায়ের কিছুটা বলল, আমি একটু জানতে পারি বা আপনি একটু বলতে পারেন যে এই লক্ষ্যটা আসলে কি, মানে বাংলাদেশটা কি করবে, মানে মানে কি হইলে সবাই আমি এই জানি না। সবাই খুব খুশি হবে, মানে সায়ের যে নামগুলি বললেন, এবং যারা দেখতেছি যে বাংলাদেশে অনেক কিছু নিয়ে যাদের অনেক ক্ষোভ দুঃখ, সবাই খারাপ, কি হইলে বাংলাদেশটা একটু ভালো হবে, মানে আমি লক্ষ্যটা কি? মানে সায়ের তো আমি বললো না, সায়ের হয়তো পরে বলবে যে কিছু একটা লক্ষ্য তো আছে, না, সে আমি লক্ষ্যটা কি? আমি আসলে এটা জানি না। হ্যাঁ, আমি সায়েরের মতন এত ইনফরমেশন তো আমার কাছে নাই। হ্যাঁ, তবে আমি একটা কথা, মানে আই এম কনফিডেন্ট অ্যাবাউট ইট, হুম, যে বাংলাদেশে অনেক মানুষ অনেক কিছু প্ল্যান করে, হুম,
খুব গ্র্যান্ড আইডিয়া নিয়ে, হুম, এগুলো ফেল করে। হুম, এটা ফেল করে কারণ হচ্ছে গিয়ে এই সমস্ত চাহিদার মূল কারণ কিন্তু বাংলাদেশের পরিবর্তন না, এটা হুম, হচ্ছে গিয়ে আমার ব্যক্তিগত কিছু চাওয়া, ব্যক্তিগত গ্রাজ, হুম, ব্যক্তিগত আমি ওরে পছন্দ করি না ও ইসলামিস্ট, আমি ওরে পছন্দ করি না ও সিআই এর দালাল, হুম, এমনি করে সবাই গুটি গুটি চালাচালি করে। এবং আমি জিনিসটাকে ওইভাবেই দেখি এবং আমি এটা বালখিল্য হিসেবে মনে করি। হুম, মানে এটার সাথে আহ, মানে এটাকে আমি কোনো থ্রেট মনে করি না। তারা চেষ্টা করছে, তারা অনেক কিছুই চেষ্টা করবে। যেমন তারা আহ, আমি জানি না তাদের মানে মোডাস অপারেন্ডি কি, যেটা আমি জানি না সেটা কিভাবে করবে। কিন্তু আমি একটা জিনিস মনে করি, বাংলাদেশে যদি আপনি কিছু চেঞ্জ করতে চান আপনার হিউজ পাবলিক সাপোর্ট লাগে। হুম। আই ডোন্ট থিঙ্ক দেভ গট ইট। সো তারা অনেক অনেকে কিছু যে বলে চাইবে। যে বিএনপির পাবলিক সাপোর্টটাই ওইটা, যেহেতু বিএনপি একটা বড় দল, কিন্তু আমরা হ্যাঁ, যেটা মনে করতেছি ওরা যেটার কথা বলতেছে সেইটা আসলে বিএনপি তাদের সাপোর্টটা পায় বলে বিএনপি বড়, আসলে বিএনপির আদর্শের জন্য বিএনপি বড় না। হোয়াট এভার ডাজন্ট কাউন্ট। ভোটের দিনে কে কাকে ভোট দেয় এটা হচ্ছে গিয়ে কথা। আপনি আপনি তো বিয়ে করতে বসেন নাই, আপনি তাকে ভোট দিবেন, হ্যাঁ, রাইট? এখন এটা আমি ছোটবেলার থেকে শুনে আসছি যে বিএনপি একটা ক্লাব, হ্যাঁ, সো বি ইট। হ্যাঁ। আপনার যদি মনে হয় যে এটা একটা ক্লাব, দ্যাটস ফাইন, কিন্তু ভোট কাকে দেয় এটা হচ্ছে গিয়ে কথা। যদি আমি ওরা যদি ওরা ভোট এখন বিএনপির না দেয় তাহলে তো বিএনপি পারবে না। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে দেখা যাক। আই ডোন্ট ওয়ান্ট দেম টু বি ইন পাওয়ার। আমার আমার অ্যাক্টিভিজমের একটাই কারণ, আমি গত 10-12 বছর ধরে হুম, একই কথাই বলছি। হুম, বাংলাদেশের মানুষ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে যাকে ভোট দেয় আমি মেনে নেব। হুম, যদি বিএনপি পায় বিএনপি, যদি সিপিবি পায় সিপিবি, হুম, যদি জামাত ইসলামী পায় জামাত ইসলামী। আই এগ্রি, হুম। কমপ্লিটলি এগ্রি। কিন্তু আপনাকে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে হবে, দ্যাটস অল আই ওয়ান্ট। ওকে স্যার, কারণ আমি বাংলাদেশের আমি ফার্মের কাছে আবার একটু আসবো স্যার। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমার এখানে একজন সাংবাদিক এসেছিলেন, তো তার সাথে আলাপ প্রসঙ্গে তিনি আমাকে জানালেন যে জনাব তারেক রহমানকে দেশে ফিরতে দিচ্ছে না জনাব ইউনূসের সরকার, তাকে আসলে বিভিন্নভাবে মাইনাস করারই একটা পরিকল্পনা করা হচ্ছে। এই ব্যাপারে আসলে আপনার কোনো তথ্য আছে কিনা? আমরা প্রশ্নটাকে আরেকটু করতে চাই। জনাব তারেক রহমান দেশে ফেরাটা কবে ফিরবেন, এখনই ফেরা উচিত কিনা, তিনি কোনো কিছু আশঙ্কা করতেছেন কিনা? আমি আসলে আই হ্যাভ নো আইডিয়া উনি কি হুম, প্ল্যান করতেছেন, হুম, অথবা কারণ আমার তো এটা থাকাও হুম, না, হ্যাঁ, স্বাভাবিক না হুম, আসলে। হুম, হুম, কিন্তু আমি বিভিন্ন ভাবে বিভিন্ন সূত্রে যা জানতে পারি হুম, অথবা যা বুঝি যে বিশেষ বিশেষ যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী বাংলাদেশে সহসা নির্বাচন হোক হুম, এটার পক্ষে তারা না। তারা চান বাংলাদেশের যে অবস্থায় বর্তমানে আছে অন্তর্বর্তী সরকার, এটাই আরো দীর্ঘায়িত হোক, অন্তত 2-3 বছর আরো দীর্ঘায়িত হোক। এবং তারপরে তারা একটা অবস্থাতে গিয়ে নিজস্ব একটা সুবিধা মতো পর্যায়ে পৌঁছে তারপরে তারা ইলেকশনটা দিতে চান। এবং তাদের ইলেকশন কন্ডাক্ট করতে তাদের কাছে অবশ্যই প্রথম বাধা হচ্ছে মূল যে পলিটিক্যাল পার্টিগুলো আছে, হুম, বিএনপি, হুম, জামাত, গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে হুম, সমস্ত হুম, লাইক আপনার লিডারশিপ আছে তারা। সুতরাং অবশ্যই তারা তো চাইবেন না যে মিস্টার তারেক রহমান বাংলাদেশে যাক, বাংলাদেশে গিয়ে উনি ওনার লোকজনের সাথে ইনভলভ হোক। তো এনার তার ফেরা ঠেকাতে অবশ্যই অনেকের অনেক রকমের তৎপরতা থাকতে পারে, বাট আমি নিশ্চিত না যে এরকম কোনো তৎপরতা আছে কিনা। বাট আমি বিএনপির লোকজনের কাছ থেকে আমি যতটা জানি যে উনি যথেষ্ট ইন্টারেস্টেড বাংলাদেশে ফেরত যেতে। হুম, ওনার মায়ের চিকিৎসা এখনো চলছে বাংলা হুম, ইউকেতে। হুম। তো উনি হয়তো নিশ্চয়ই ওরকম একটা সুবিধাজনক সময় বাংলাদেশে ফেরত যাবেন। মানে এই প্রশ্ন ফাহাম যখন আরেকবার আসছিলেন ফাহামকে আবার করছিলাম, যে ফাহাম সে সময় একটা উত্তর দিয়েছিলেন যে এটা তো আসলে দেশের সকল ফোকাস ওদিকে চলে যাবে, কিন্তু দেশের সকল ফোকাস ওদিকে গেলে তো যাওয়াই তো উচিত মনে হয় এখন এই হানাহানি পারস্পরিক কাদা ছোড়াছড়ির মধ্যে। আপনার কাছে কি মনে হয় যে মানে উনি আমার মনে হয় হি উইল লিভ, লাইক আমার মনে হয় হি উইল ট্রাভেল টু বাংলাদেশ। খুব শীঘ্রই বোধহয় উনি যাবেন বাংলাদেশে, আমি ফাহাম কি এরকম শুনেছি। ফাহাম কি এটার একটা এক লাইনে কিছু বলবেন যে আপনার কি মনে হয়? আ- আমার তো মনে হয় উনি যাবেনই অবশ্যই, হুম, 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 কিন্তু কখন যাবেন এটা তো বলা খুব দুরূহ, কারণ এই মুহূর্তে তো ওনার মার চিকিৎসা চলছে। হুম, হুম। আর উনি বাংলাদেশে যাওয়াটা এটা একটা ঘটনা ঘটবে, তো আমার কাছে মনে হয় না যেটা হুট করে হওয়া সম্ভব। মানে উনি আচ্ছা, যদি প্ল্যানও করেন, হুট করে হওয়া এটা সম্ভব নয়। উনি তো আর আমার প্রোফাইলের মানুষটা যে আমি টিকিট কেটে চলে যাবো। ওকে, তো আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি মানে আর ওনার বোধহয় এখন আরো 2টা মামলা আছে, এখনো বোধহয় ওনার আরো 2টা মামলা পেন্ডিং আছে, এরকম কিছু একটা বোধহয় মামলা বিষয় আছে। পেন্ডিং থাকলে তো আরো বেশি করে যাওয়া উচিত।
কারণ হচ্ছে যে আপনি তো আপিল করতেছেন মামলা কোয়াশ করার জন্য, মামলার যে আসলে গ্রাউন্ডই নাই সেটার ক্ষেত্রে মিনিমাম আপনাকে আসলে কোর্টের সামনে হাজির হইতে হয় গত অন্যায় বলার জন্য। এইটা যে উনি অ্যাটর্নি জেনারেল ফাইল দিয়ে পাঠাই দিচ্ছেন এটা ঠিক হইতেছে না, আই এম টেলিং ইউ। এটা উনার হাজির হয়ে এগুলিকে বন্ধ করা উচিত। ইনি একদিন উড়ে যাবে সব, যেটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং, সরকার যদি বাধা না দেয়। দুইটা মামলাতে বোধহয় তার ওনার সাজাও হয়ে আছে, বোধহয় কোন একটা মামলাতে সাজা হয়ে আছে। সাজা তো বাবর সাহেবেরও হয়েছিল, কিন্তু মানে ওগুলি তো আসলে যাই না। আচ্ছা স্বামী, যেটা নিয়ে আসলে আমরা কথা বলতে পারবো বা আমরা জানতে পারবো, ফাহাম যদি আমাদেরকে পরে জানান তাহলে হয়তো আমরা জানতে পারবো, নাইলে তো আর আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি একই প্রশ্ন, মানে এখন কতগুলি গুচ্ছ প্রশ্ন করবো, কিন্তু একই প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই। একটা হচ্ছে যে সায়েরকে দিয়ে শুরু করতে চাই। সায়ের, আপনি কি মনে করেন যে ডিজিএফআই যে দায়িত্ব 15, 17, 19, 22 বছর ধরে বাংলাদেশে করতেছিল সেরকম একটা ডিজিএফআই আমরা চাই কিনা? আমি একদম স্পেসিফিক 22 বললাম, কারণ হচ্ছে যে 2000 সালের আগে বা 25 বলতে পারি, 2000 সালের আগে আমরা ডিজিএফআই কে এত পলিটিক্স এত কিছু করতে, মানে প্রকাশ্যে করতে দেখি নাই, গোপনে করলে। অবশ্যই এরকম একটা ডিজিএফআই আমরা চাই না। আমরা এমন একটা গোয়েন্দা সংস্থা অথবা বাংলাদেশের গোয়েন্দা অর্গান আমরা এমন চাই যে গোয়েন্দা অর্গানের একটা গোয়েন্দা নীতিমালা আছে, যে গোয়েন্দা নীতিমালার অধীনে এই সংস্থাগুলো কাজ করবে। সেটা ডিজিএফআই হোক, এনএসআই হোক, এসবি হোক, যে যারাই হোক, এমআই হোক, এসএস হোক, লাইক হোয়াট এভার ইট ইজ, প্রত্যেকের জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের নীতিমালা থাকা উচিত, এবং এই নীতিমালার বাইরে যায় এরা এমন কিছু যেন করতে না পারে। এবং এদেরকে যেন কোনো পলিটিক্যাল পার্টি, যে পলিটিক্যাল সরকারই আসবে, একটা লেয়ারের পরে যেন এদের মধ্যে কোনো রকম পেনিট্রেশন না হয়। কারণ দ্য মোমেন্ট ইউ উইল অ্যালাউ পলিটিক্যাল পেনিট্রেশন উইদিন দিস লাইক এজেন্সিস, দেন ইট উইল কোলাপস, ইট উইল গো ব্যাক টু দ্যাট স্কোয়ার ওয়ান অ্যাগেইন। কারণ এদেরকে ব্যবহার করেই কিন্তু আপনার রাজনৈতিক ব্যক্তিরা নিজ যে চেষ্টাগুলো আছে, নিজ যে আকাঙ্ক্ষাগুলো আছে, ওনার লাইক আপনি চরিতার্থ করে থাকেন। কিন্তু স্যার, আপনি তো আরো এই বিষয়ে বিশেষজ্ঞ। ফার্মের কাছে যাওয়ার আগে একটু জানতে চাই যে আধুনিক রাষ্ট্রগুলা কিন্তু এরকম একটা শক্তিকে তারা ব্যবহার করেই, মানে পাকিস্তান আইএসআই এর কথা, ইন্ডিয়ার রাষ্ট্রগুলা যেখানে বৈশাখী রাষ্ট্রগুলো এরকম শক্তি ব্যবহার করে। কিন্তু আমাদেরকে এখন ওই যে আপনাকে একটু আগে আমি বললাম যে কেবলা কোনো দিকে দেওয়া যাবে না, কেবলা বাংলাদেশের দিকেই দিতে হবে। এবং আধুনিক রাষ্ট্রগুলোর নিজস্ব ন্যারেটিভ তাদের আপনার প্রতিবেশীর প্রতিও সেট করে দেয়। তো আমাদের নিজস্ব দক্ষতা, নিজস্ব যে ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, এগুলো আমাদেরকে বৃদ্ধি করতে হবে। এগুলো বৃদ্ধি করে আমাদেরকে এমন একটা পর্যায়ে পৌঁছাইতে হবে যেন আমাদের জন্য যেন একটু ন্যারেটিভ সেট না করতে, বরঞ্চ ওদেরকে যেন আমাদের জন্য ডিসাইড করতে হবে যে ভাই কিছু করতে যাবো, ট্রাভেল করতে যাবো, আমরা তো উল্টা বিপদের মধ্যে পড়ে যাবো। সো এদের সক্ষমতাটা বৃদ্ধি করতে হবে, এবং এর পিছনে রাজনৈতিক যে লিডারশিপ আছে এদের ওই ইন্টেনশনটা থাকতে হবে। ওকে, ফাহাম, আপনার কাছে কি মনে হয় ডিজিএফআই আমি মনে করি যে ডিজিএফআই প্রথমত এই অ্যাজ দিস অর্গানাইজেশন শুড বি ডিসব্যান্ডেড, ডিজিএফআই এবং র্যাম্প। কারণ এটা এই কারণে যে আমি এটা স্বীকার করি যে ডিজিএফআই এর মতন একটা প্রতিষ্ঠান বাংলাদেশে প্রয়োজন আছে, এই ব্যাপারে আমার কোনো তর্কের অবকাশ নেই। কিন্তু একটা ব্যাপার কি, যে দেয়ার কামস এ টাইম যখন একটা জিনিস এত টক্সিক হয়ে যায় নামটা, যে ওই স্যালভেজ করা যায় না ওই টক্সিক ব্র্যান্ডটা। তো আমার কাছে মনে হয় যে ডিজিএফআই ধরনের একটা প্রতিষ্ঠান যে কোনো সার্বভৌম রাষ্ট্রের, যেগুলো লার্জ দেশ, কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। এই প্রয়োজনের কথা আমি অস্বীকার করছি না, তবে ওইটা যে পলিটিক্যাল যে কথাটা সায়ের বলল, যে তার মানে এই না যে আমি আওয়ামী লীগকে সাইজ করব, বিএনপি কে সাইজ করব, জামাতকে সাইজ করব, সেই জন্য ডিজিএফআই থাকবে, ডিজিএফআই নিচের তলায় আপনার আয়নাঘর বানাবো, এই মানুষকে এখানে আপনাকে শাস্তি দেব, এইটা তো ডিজিএফআই কাজ হতে পারে না। এই জন্য আমার কাছে মনে হয় যে ডিজিএফআই কে ডিসব্যান্ড করা উচিত, একটা অন্য নাম ধরে একটা প্রতিষ্ঠান বানানো উচিত, যেটার ক্যাপাসিটি বিল্ড করতে হবে। প্রশ্ন নাম্বার 2, এটা আপনার দিয়ে শুরু, সামির কাছে আমি, স্যারের কাছে আমি একটু পরে আসতেছি। সেইটা হলো যে ফরেন ইন্টেলিজেন্স উইং কি বাংলাদেশ অপারেট করতে দেওয়া উচিত ঘোষণা দিয়ে? ফরেন ইন্টেলিজেন্স উইং তো কেউ বলে কই আসে না, মানে তারা তো আসে গোপনে নামে, গোপনে আসে, মানে এটা আপনি চাইলেই করতে পারবেন। কিন্তু সরকারকে জানায় তো আসে, সরকারের একটা খাতা তো থাকে, সরকারকে জানায় আসে না? সরকারের খাতায় থাকে, তার ডিফেন্স অ্যাটাশে হিসেবে আসে। আচ্ছা, ওকে ওকে। ফরেন সত্যি কথা বলতে কি, আমি কিন্তু কখনোই মনে করি না যে ওই মানে ইন্ডিয়ান মানে ইনফরমেশন গ্যাদারিং ইজ ডিপেন্ডেন্ট অন দেম, আমরা নিজেরা গিয়ে দিয়ে আসি। অ্যাবসলিউটলি। স্যার, ফরেন ইন্টেলিজেন্স উইং বাংলাদেশে
ফরেন ইন্টেলিজেন্স উইং বাংলাদেশে এখন বিগত সরকারের সময় আমরা যেটা দেখেছি যে পাকিস্তানে গোয়েন্দা বৃত্তির অভিযোগে অভিযুক্ত হুম এক কর্মকর্তা রাজেশ অগ্নিহোত্রী, হুম উনি ওনাকে বেশ বড় নিউজ হয়েছিল তাকে নিয়ে, হুম যে উনি পাকিস্তানে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর জন্য বিভিন্ন রকমের অপারেশনে লিপ্ত আছেন। পরবর্তীতে তাকে ফেরত পাঠানো হয় ভারতে, এবং ওই একই ব্যক্তি বাংলাদেশে অ্যাপয়েন্টেড হন। এবং এখন ধরেন আপনি যখন এরকম কোন ব্যক্তিকে অথবা কোন ডিপ্লোম্যাটকে অ্যাসাইন করবেন কোন নির্দিষ্ট দেশে, প্রথমে আপনাকে একটা অ্যাপ্রুভালের জন্য পাঠানো হয়। ইফ ইউ হুম অ্যাকসেপ্ট ইট, দেন অনলি দ্যাট ইন্ডিভিজুয়াল ক্যান কাম, ইউ নো দ্যাট। ওকে তো এখন যখন এটা দেওয়া হয় তখন কিন্তু একটা ওয়েটিং হয়। ওই ওয়েটিং এ চলে আসার কথা যে এই ব্যক্তিটা অ্যাকচুয়ালি কে। তো ওই ওয়েটিং এ যদি বের হয়ে আসে যে এটা একটা গোয়েন্দা সংস্থার অফিসার, তাহলে তো আপনাকে অবশ্যই সেটা অ্যালাউ করা উচিত না। আর যদি হুম এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ হয় যে আমার দেশের একজন তোমার দেশে যাবে আমাদের কোঅর্ডিনেশনের জন্য, বাট তার কাজ এটা না যে ওই পার্টির সাথে বসে মিটিং করা, এটা করা, অমুক স্কুলে হুম যাওয়া, অমুক মসজিদে যাওয়া, অমুক মন্দিরে যাওয়া, ওইখানে গিয়ে গুটিচালি হুম করা, এগুলো অ্যালাউ করা যাবে না। ওকে। পরবর্তী প্রশ্ন, জেনারেল ওয়াকারকে নিয়ে দুই রকম কথা শোনা যায়। এক হচ্ছে যে তিনি আসলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে দিয়েছেন, তিনি অনেক আর্মির আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকের ক্ষেত্রে চোখ বন্ধ করে রেখেছেন, তিনি শেখ হাসিনার একজন এমপ্লয়েড লোক মানে মানে মনোনীত একজন লোক ছিলেন, তিনি শেখ হাসিনার স্বার্থ অনেকভাবে দেখেছেন। আসলে জেনারেল ওয়াকারকে কিভাবে বিবেচনা করা হবে, আপনি যদি এক দুই বাক্যে বলেন। সামি, আপনাকে ফাহাম আমি কেমন? জেনারেল হ্যাঁ। আমি জেনারেল ওয়াকারের বিষয়ে আমি তার খুবই ঘনিষ্ঠ মাধ্যম থেকে আমি যেটা হুম জেনেছি, 5ই আগস্ট সকালবেলা হুম আহ, উনি আহ, আপনার নামাজ পড়ে উঠে হুম হি ওয়াজ ক্রাইং। হুম আমি জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যা। এন্ড হি ওয়াজ আস্কিং দ্য ক্লোজ পার্সন যে আল্লাহ, এটা তুমি আমাকে কিসের মধ্যে ফেললা, হুম ওয়াই মি, এন্ড হুম ওয়াই এট দিস টাইম, হোয়াট শুড আই ডু। হুম এবং এই এই উনি যদি আসলে ওরকমই ব্যক্তি হতেন, ধরেন আপনি যদি ইফ ইউ পুট বিসাইড হুম হিম জেনারেল আজিজ অথবা জেনারেল শফি, উনি যে লাস্ট যিনি হুম ছিলেন, হুম আমার মনে হয় থিংস উড বি এক্সট্রিমলি আদারওয়াইজ ওকে ফর দ্য কান্ট্রি। ওকে এই ভদ্রলোক উনি মিলিটারি অফিসার হিসেবে যথেষ্ট কেপেবল একজন অফিসার, এবং তার তার যোগ্যতা নিয়ে তিনি তার তিনি শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন কেন? এখন হেলিকপ্টারে না উঠে এখন কিছু করার উড ছিল হি না তো। উড হি হ্যাঁ অ্যালাউ টু লেট পিপল কিল হার? আহ, তখন তো ওটা আবার না, তার উপরে আসবে। লোকজনের আগেই আটকাই দিতে পারতেন, উনি চাইলে তো পারতেনই। হি অবশ্যই লেট আটকে পিপল দিতে কাম পারতেন। এন্ড দেন শেখ হাসিনাকে হেলিকপ্টারে উঠাইলেন, মানে এটা কেমনে? এই গল্প আমরা পরে কেমনে মিলাবো? উনি তো এখন ব্যারিকেড সেখানে দেন নাই লোকজনরে, আর্মি ব্যারিকেড দেয় নাই, কিন্তু আর্মি ঢাকার প্রত্যেকটা জায়গা থেকে লোকজনের ছাড়ছে, লোকজন আসছে, আসার পরে উনি আবার হেলিকপ্টারে তুলে দিছেন মাননীয় প্রধানমন্ত্রীকে তার আমলের। এখন এখন শেখ হাসিনাকে যে প্রধান হেলিকপ্টারে উঠতে দেওয়া হলো, হুম এটা হয়তো প্রেসিডেন্টের কাছ থেকে ইনস্ট্রাকশন আসতে পারে, রাষ্ট্রপতিকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার কাছ থেকে আসছে কিনা ওকে ইনস্ট্রাকশন। ওকে, এইটা নিয়ে আমার কিছু এইটা একটা ভালো কথা বলছেন, আমি প্রেসিডেন্টের কথাটা ডায়েরিতে লিখে রাখলাম, যদি সুযোগ পাই তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করবো। কারণ হি ইজ দ্য চিফ অফ অল দ্য আর্ম ফোর্সেস। ফাহাম, গল্পগুলির টির মাথা একটু কাইটা দেন তো, যে না এইটা। না, আমি আমি হলেও একই কাজ করতাম। মানে আমি যদি ওনার জায়গায় থাকতাম, আমি ফাহাম হ্যাঁ না, আমি আচ্ছা। বলছি যে আমি যদি মিলিটারি চিফ হতাম, হুম তখন ঘটনা হচ্ছে এরকম যে আপনি এট দ্যাট পয়েন্ট ইন টাইম হুম হি হুম নিউ যে যদি জনগণ যদি গণভবনে যায়, হাসিনাকে ধরে মুসলিনের মতন করে উল্টা করে ফাঁসি দিয়ে 3 দিন ধরে লটকায় রাখবে, হুম অ্যাবসলিউটলি গ্যারান্টিড হুম এই ঘটনাটা ঘটতো। এখন আপনি যদি ওইটা অ্যাভয়েড করতে চান, আপনি হোয়াট আর দ্য অপশনস? আপনি তাকে দেশ থেকে বের করে দেন, এটা নাম্বার 1। হুম নাম্বার 2 হচ্ছে আপনি তাকে কোনো জায়গায় ভরে রাখবেন, অর্থাৎ হুম মানে হুম জেলে টেলে কোনো হুম একটা জায়গা রাখবেন। জেলে রাখতে গেলে মহাবিপদ হতো এই সময়। হুম কারণ এই দেশেরই মানুষ গিয়ে হুম ওই জেল ভাঙতো, ভেঙে তাকে বের করে হয়তো মুসলিনের মতো করে লটকা দিত। হ্যাঁ, তো উনি ওই মোমেন্টে যেভাবে চিন্তা করেছেন, যে দেখেন উনি তো ওই মোমেন্টে জানেন নাই। হুম আমরা কিন্তু সবাই ভাবছিলাম যে হাসিনা পালালে আওয়ামী লীগের লোকরা মনে করতো লাখ লাখ লোক মারা যাবে। হুম হ্যাঁ, 100টা লোক তো মরেনি, বাংলাদেশের মানুষ তো আসলে প্রতিশোধ পরায়ণ হয় নাই। হুম কিন্তু ওই বিপদটা তো ওই সময় আমরা কেউ জানতাম না। তো হুম ওই না জানা অবস্থায় উনি এট দ্যাট মোমেন্ট উনি মনে করেছেন যে হাসিনাকে বিদেশে পাঠানো হচ্ছে বেস্ট অপশন। এবং এইটা এমন না যে আমি আমার আত্মীয়কে বাঁচালাম, আমার হুম কাছে মনে হয়েছে যে ওই মোমেন্টে অনেক সেন্সিবল লোক এই ডিসিশনটাই নিত, আচ্ছা। অনেক সেন্সিবল লোক। এখন হয়তো নিবে না,
কিন্তু ওই মোমেন্টে থাকলে ওই ডিসিশনটাই নিত। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না, মানে কেন আমার কাছে একটু লাগে যে যে শেখ হাসিনার তো আশিস, ক্যান ইউ এক্সটেন্ড ফর অ্যানাদার 10 মিনিটস অর 15? সরি, থ্যাংক ইউ। যেটা হইলো যে মানে শেখ হাসিনার তো ওই মুহূর্তে মাইরা ফেলতে কেউ চায় নাই, পদত্যাগই করাইতে চাইছে। তো সেনাপ্রধান গিয়া তাকে বলবে যে আপনি স্টেপ ডাউন। হ্যাঁ, না না, আমি আমি 5 তারিখের ঘটনা বলতেছি না, যখন লোক আসছে, মানে মানুষ তো পদত্যাগ চাইতেছিল 3 তারিখ 4 তারিখ 1 তারিখ থেকে এক দফা যখন চালু হইলো, তো তাকে হেলিকপ্টারে উঠানোর থেকে তারা তো পদত্যাগ করানোটা সহজ ছিল না, মানে একজন যদি সেনাপ্রধান মনে করে দিস ইজ দি রাইট থিং টু ডু। বিকজ এইটা আমি কেন বলতেছি, এটা আমাদের দেশের জন্য একটা অসম্মানজনক কাজ হয়েছে। সবকিছুর জন্য তো সবকিছু মিলাই তো এটা একটা কেমন কাজ হয়েছে, সবকিছু মিলায় মানে কোনটা, মানে পালায় যাওয়াটা, তারপরে হচ্ছে যে ওইখানে গিয়ে আবার প্যাক প্যাক করাটা, সবকিছুই তো। হ্যাঁ, দেখেন, হাসিনা ইজ এ সাইকোটিক ক্যারেক্টার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। আমার কাছে মনে হয় যে ওয়াকার সাহেব এটা জানেন যে হাসিনা হচ্ছে গিয়ে এমন একটা ক্যারেক্টার যে বিপদে পড়লে আপনার পা ধরে সালাম করবে, যেই বিপদ করে যে আপনার কল্লা কেটে দিবে। হ্যাঁ, তো এই এতটা অ্যাবসলিউটলি সে প্রচন্ড ভয়াবহ রকমের একটা মহিলা রে ভাই, আপনার ধারণা নাই কতটা কতটা প্যাথেটিক। শি ইজ এ কমপ্লিট সাইকো, মানে there is no doubt about it. সো আপনারা দুজনেই বলতেছেন যে কোন লেভেলের সাইকো আপনি চিন্তা করেন। ইলিয়াস আলীর মেয়েকে সে যখন মাথায় হাত রাখছে, শি ইজ ইন কমপ্লিট নলেজ যে ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই মুহূর্তে বলছি না, ব্যাখ্যা করছি না, তাকে ইলিয়াস আলী হত্যা হওয়ার পরের দিন গিয়ে জানানো হয়েছে যে ইলিয়াস আলীকে মারা হয়েছে। she knew it and yet সে তার কাঁধে হাত রাখছে। আমি অবশ্য মানে যেহেতু আমি জানি না, সেহেতু আমি একটু মানে এটার একটা ভাবতে চাই যে এটা অন্য কিছু হইতে পারে, মাথায় হাত রাখার সময় হয়তো জানতে পারে না, আমি এটা ভাবতে চাই, যাই না, আমি ভাবতে চাই না। কিন্তু আমি লাস্ট প্রশ্ন যেটার জন্য আসলে দর্শকদের মধ্যে অনেক ওয়েট করতেছে, যে নতুন দল আসলো রাজনৈতিক, সেই নতুন রাজনৈতিক দল, আমি একটু স্যারকে দিয়ে শুরু করতে চাই, ফাহামটা শেষ করুক। নতুন রাজনৈতিক দল আসবে 28 তারিখ। এর মধ্যে নাহিদ সাহেব উনি পদত্যাগ করেছেন উপদেষ্টা পদ থেকে, তিনি দলটাকে নেতৃত্ব দিবেন। এই দলটার বাংলাদেশে কি করবে, কেমন করবে, কারা তাদের সমর্থন দিবে, বা আপনি কি মনে করছেন স্যার? আমার মনে হয় এরকম একটা দল বাংলাদেশে আসা অত্যন্ত প্রয়োজন, কারণ বাংলাদেশে যে অবস্থা পলিটিক্যাল ডিসকোর্স আপনি যদি দেখেন, জাস্ট লিমিটেড কয়েকটা পলিটিক্যাল পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামী, আর এই তো আর কয়েকটা স্মল কিছু পার্টিজ আছে, জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, এটসেট্রা এটসেট্রা। বাট এই 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 দলের প্রতি মানুষের ইন্টারেস্ট থাকবে অনেক, কারণ এই দলের মধ্যে এমন কিছু ইন্ডিভিজুয়ালস আছেন যারা 2024-এর যে গণ অভ্যুত্থান হয়েছে এটাতে নেতৃত্ব দিয়েছেন। তো অবশ্যই মানুষের অনেক ইন্টারেস্ট থাকবে যে তারা কিভাবে অপারেট করে। আমার এক্সপেকটেশন ওইটাই থাকবে যে তারা যেন দলের মধ্যে দলের কলেবর বৃদ্ধি করার জন্য কোন গুপ্ত সংগঠনের ব্যক্তিদেরকে তাদের সাথে করে অ্যাটাচ না করেন, এবং এমন কোন কর্মকাণ্ড না করেন যা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি হুমকি হয়ে দাঁড়ায়। এরা নতুন রাজনৈতিক দলটি যে দুইটা রাজনৈতিক দল বা তিনটা রাজনৈতিক দলের নাম আপনি বললেন, তাদের থেকে আলাদা হবে বলে আপনি মনে করেন? আই থিংক টাইম উইল সে দ্যাট। আচ্ছা, এটা টাইম বলে দিবে। আমি একটু ফার্মের কাছে যেতে চাই। ফার্ম, নতুন রাজনৈতিক দল সম্পর্কে আপনার একটু ধারণা, এবং তারা অন্য রাজনৈতিক দলগুলি থেকে আলাদা হবে কিনা? প্রথমে আমি একটা কথা বলি যে এই তরুণ যে ছাত্র নেতা, এরা আমার ভাই, আমি আই ফার্মলি বিলিভ ইট। এবং আমার সাথে নাহিদের যখন দেখা হয়েছে, আই কংগ্রেচুলেটেড হিম, হি টোল্ড মি যে দিস ইজ গোইং টু হ্যাপেন। আমি তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, এবং আমি পুরোপুরি মনে করি যে বাংলাদেশের জন্য এটা একটা খুবই জরুরি জিনিস। বাংলাদেশের যে পলিটিক্যাল বন্দোবস্ত, অর্থাৎ আওয়ামী লীগ চলে গেলে, আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগের যে ভোট, এটা দেওয়ার জন্য একটা প্রপার বিরোধী দল, অনেকগুলা সরকার মানে লেজিটিমেট কন্টেন্ডার থাকা উচিত। এবং সেই কন্টেন্ডার থাকার জন্য অনেকগুলো দল থাকলে ইটস গুড, হেলথি পলিটিক্স থাকা উচিত। এবং আমি তাদের সর্বাঙ্গীন ভালো জিনিস কামনা করি, ইটস ট্রুথ। নাও দ্য কোয়েশ্চেন হচ্ছে যে তারা কি ধরনের পলিটিক্যাল পার্টি হবে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার কাছে যেটা তাদের জন্য যে পলিটিক্যাল ন্যারেটিভ, আপনি তো এটা সারা জীবন এটা পেডেল করতে পারবেন না যে আমরা তরুণদের দল,
এটা তো ধরেন এখন পারবেন, নেক্সট নির্বাচনে হয়তো পারবেন, তারপর পারবেন। তো এটার জন্য কিছু পলিটিক্যাল প্রোগ্রাম থাকতে হবে, পলিটিক্যাল ন্যারেটিভ থাকতে হবে যেটা কন্ট্রাস্ট করে উইথ বিএনপি অ্যান্ড জামায়াত ইসলামী। দিস ইজ এ ভেরি চ্যালেঞ্জিং এরিয়া। মানে আপনি যদি এমন একটা পলিটিক্যাল পার্টির এমন একটা ফিলসফি নিয়ে আসেন যেটা বিএনপির সাথে ভীষণভাবে অ্যালাইন করে, তাহলে আপনার জন্য ওই পলিটিক্স নিয়ে মানুষের কাছে যাওয়াটা খুব খুব ডিফিকাল্ট হবে। মানে আপনি তো নাবাদী কাজ দিয়ে না মানে পলিটিক্যাল ফিলসফি ঠিক করতে পারবেন। মানে আরেকটা ছোটদের বিএনপি হইলে খুব বেশি সুবিধা হবে না, বা ছোটদের জামাতে ইসলামী হলে? ইয়েস, আমার কাছে মনে হয় সেন্টার লেফটে গেলে তাদের জন্য বেটার হবে। ছোটদের সিপিবি বা বড়দের সিপিবি? না, সেন্টার লেফট মানে আমি ঠিক মানে বামপন্থা হিসেবে বলি নাই। ও আচ্ছা আচ্ছা, এটা একটা ও চ্যালেঞ্জ। আচ্ছা আচ্ছা আমি আচ্ছা, আমি বলছি তাদের প্রোগ্রাম গুলা, কারণ বাংলাদেশে আমি মনে করি না যে আওয়ামী লীগের যেই ন্যারেটিভ, সেই ন্যারেটিভ যদি আপনি আনা শুরু করেন আপনি পলিটিক্সে টিকতে পারবেন। কিন্তু আপনার যে পলিটিক্যাল ইকোনমিক প্রোগ্রাম, সেই ক্ষেত্রে আপনি সেন্ট্রাল লেফটের পজিশন ধরলে কিন্তু এটার সফল হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে লাস্ট মন্তব্য সেইটা হচ্ছে যে স্বামী, আওয়ামী লীগের নেগেটিভটা বিএনপি এখন বেশি করে বলতেছে, এটা মানুষজন একটা বলে। আর দুই নাম্বার কথা হচ্ছে যে এই বিএনপি এই তরুণ যে রাজনৈতিক দল হইতেছে তাদেরকে, তারপর হচ্ছে গণ অধিকার পরিষদকে, নূর সাহেবের দলকে শেষমেশ নিয়ে 5টা 3টা 4টা 2টা দিয়ে একটা নির্বাচনী বলয় তৈরি হবে জামাত ইসলামকে বাদ দিয়ে, আর বাকি সবার মধ্যে। এইটা সম্ভাবনা আপনি কত দেখেন? আপনি একটু যদি 20-40 মিনিটে যদি একটু বলেন, এটা আমি ফাহাম থেকে একটা লাস্ট লাইন শুনবো এটা নিয়ে। বিএনপি, আওয়ামী লীগের নেগেটিভ বিএনপি বলে, এটা হচ্ছে আওয়ামী লীগের ন্যারেটিভ বিএনপি বলে, কারণ বিএনপির কথাবার্তা আওয়ামী লীগের থেকে বেশ ডিফারেন্ট। আমি লাইক দ্য ওয়ে আই হ্যাভ নোটিস যে তারা ওদের বডি ল্যাঙ্গুয়েজ, টোন এবং অ্যাপ্রোচ ইজ ভেরি ডিফারেন্ট দেন আওয়ামী লীগ। আর ওরা অন্যদের সাথে কোন রকম মোর্চা করবে কিনা অথবা যৌথভাবে নির্বাচন করবে কিনা, এগুলো সম্পূর্ণভাবে তাদের রাজনৈতিক ব্যাপার। লাইক আমি এই সমস্ত রাজনৈতিক ব্যাপারে মতামত প্রকাশ করতে খুব বেশি একটা কমফোর্টেবল না। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ফাহামকেই বলি যে ফাহাম, আসলে আওয়ামী লীগের নেগেটিভটা বিএনপি দিতেছে কিনা এখন? অনেকে বলতেছেন অ্যাবসলিউটলি না। আচ্ছা, মানে কোন ন্যারেটিভটা দিচ্ছে? এই যে বলতেছে 71 মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ যেরকম করে কথা বলতো, এটাকে ভাঙা যাবে না, সংবিধান চেঞ্জ করা যাবে না, প্রেসিডেন্টকে সরানো যাবে না, বঙ্গবন্ধুর 32 নম্বর ভাঙা ঠিক হয় নাই, ইত্যাদি ইত্যাদি। আমার কাছে তো দেখেন, আপনি যদি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হন, আপনি যে কোনো একটা জিনিস চাওয়ার আগে আপনাকে বুঝতে হবে হাউ টু ডিল উইথ ইট। হ্যাঁ, আপনি চুপ্পুকে সরাবেন, দ্যাটস ফাইন। চুপ্পুকে সরানোর পর কে আসবে? এটা একজন ইউটিউবারের কাছে এটা গুরুত্বপূর্ণ বিষয় না। কিন্তু যখন আপনি একটা রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি হবেন, তখন আপনি দেখবেন যে চুপ্পুকে যদি সরানো হয়, এরপর যে লোকটা আসবে সে কি হবে। আমরা একটা ডিজি ঠিক করতে পারি না। আমরা একটা ডিজি ঠিক করতে গেলে পুরো জাতি 2 ভাগ হয়ে যায়। একটা শিল্পকলার ডিজি ঠিক করতে গেলে, একটা প্রেসিডেন্ট ঠিক করতে গেলেও সর্বনাশ হয়ে যাবে। তো এই কারণে তারা চুপ্পুর ফ্যান না বিএনপি। চুপ্পু ইজ লিটারালি, নট লিটারালি, চুপ্পু ইজ ইফেক্টিভ ইন এফেক্ট, হি ইজ ইন হাউস অ্যারেস্ট। রাইট রাইট। তো এখন চুপ্পুর ফ্যান না বিএনপি, কিন্তু চুপ্পুকে সরাতে গেলে যেই বিপদটা হবে সেই বিপদটাকে অ্যান্টিসিপেট করা ইউটিউবারদের কাজ না। কিন্তু যেই রেসপন্সিবল পলিটিক্যাল, সত্যি কি ধরেন চুপ্পু সাহেবের বদলে অন্য একজন সাহেবকে প্রেসিডেন্ট করলে কি হইতো শপথ নেওয়া? না, আপনি যাকে আনবেন এই লোকটা কে? যে কোনো একটা র্যান্ডম লোক নাকি আপনি প্রেসিডেন্ট কি একটা র্যান্ডম লোককে? এই কাজটি তো শেখ হাসিনা যে করলো, র্যান্ডম লোকের প্রেসিডেন্ট, এটাই তো খারাপ কাজ হয়েছে। মানে এই পজিশনগুলোর তো মর্তব্য আছে। র্যান্ডম লোককে ধরে আপনি প্রেসিডেন্ট কেন বানাবেন? ঠিক আছে, আমরা অনেকগুলি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে শুনলাম। জনাব ফাহাম আব্দুল সালাম, আপনাকে অনেক ধন্যবাদ জুলকারনাইন স্যার। অনেকগুলি বিষয় নিয়ে আসলে আমরা কথা বলেছি। আমি নিজেই আজকের অনুষ্ঠানটা নিশ্চয়ই আরো বার দেখে আরো বিষয় আমার নিজের কাছে আমি দেখতে